অতিথি বলতে আমাদের বাড়িওয়ালারাই আমাদের অতিথি। আমরা স্পেশালিভাবে ওইভাবে সবাইকে দাওয়াত দিই নাই বাইরের অন্য কাউকে, শুধু আমাদের প্লট মালিক যারা আছে ওনারাই আমাদের অতিথি, ওনারাই সদস্য, ওনারাই সব কিছু। আমাদের অনুষ্ঠানের একেবারে শুরুতেই আপনাদের সামনে এখন কোরআনে পাকের তিলাওয়াত করে শোনাবেন আমাদেরই একজন সম্মানিত প্লট মালিক, আমাদের মিজানুর রহমান ভাই, কারি মিজানুর রহমান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله ولا تقولوا لمن يقتل في سبيل الله ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم। السلام عليكم ورحمة الله। সম্মানিত বাড়িওয়ালা প্লট মালিকগণ, আমাদের এই অনুষ্ঠান শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য আমাদের একজনকে দায়িত্ব দেওয়া দরকার, জিম্মাদারি দেওয়া দরকার। এটা আমরা একজনকে মোটামুটি একটু সিদ্ধান্ত নিছি আর কি। আমাদের রেজাউল করিম শাহিন ভাই, উনি আজকের অনুষ্ঠানটা পরিচালনা করতে পারেন। আপনারা একমত হতে পারে? মানে সময় আমরা নষ্ট না করি, কাজ করি, কি বলেন? হতে পারে? জি, আমাদের মোহাম্মদ রেজাউল করিম শাহিন ভাই, উনি হচ্ছেন মিউনিসিপ্যাল 15 নম্বর রোডের 23 নম্বর বাসা আমাদের 22। এবং আমাদের রহমানিয়া মসজিদ কমিটির সম্মানিত সেক্রেটারি, ইনশাআল্লাহ উনি আমাদের অনুষ্ঠান পরিচালনা করবেন। আলহামদুলিল্লাহ, আমরা যারা নিউজ ব্লক পশ্চিম এই অঞ্চলে বসবাস করি, আমাদের দীর্ঘদিনের একটা তামান্না ছিল যে আমরা সব প্লট মালিক
আমরা সবাই ভাই ভাই, আমরা একসাথে চলবো, একসাথে আমাদের সুখ দুঃখ ভাগ করে নেব, আমাদের সমস্যাগুলো আমরা শেয়ার করব, একজন আরেকজনের বিপদে দাঁড়াবো। কিন্তু বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠে নাই। তো এবার এলাকার ইয়াং জেনারেশন যারা আছে, বিশেষ করে তরুণ সমাজের পক্ষ থেকে একটা দাবি ছিল যে এরকম একটা সংগঠন আমাদের এলাকায় করা উচিত, অন্তত এলাকার মাদক, তারপরে সামাজিক অবক্ষয়, এফটিজিং, পরিষ্কার পরিচ্ছন্নতা, কিশোর গ্যাং এবং সমাজের আরও যেসব অসঙ্গতিগুলো আছে যেগুলো একটা আধুনিক সমাজ ব্যবস্থায় থাকা উচিত না, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি কিনা। তো আমরা দেখলাম আমরা যারা সিনিয়র আছি, সিনিয়রদের চেয়ে জুনিয়ররা এ ব্যাপারে আগে আসছে। আমি তাদেরকে মোবারকবাদ জানাই, অভিনন্দন জানাই এবং আমার মনের সাথে দেখলাম মিলে গেছে যে আমিও মনে মনে চাইতাম এমন একটা সংগঠন এলাকায় থাক, যে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সবাই সুখ দুঃখ ভাগ করে নিতে পারবো। আমরা কারো প্রতি অবিচার করবো না, অন্যায় করবো না, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা সমাজ প্রতিষ্ঠা হবে। তো যাই হোক, দীর্ঘদিন পরে হলেও এই উদ্যোগটা নেওয়ার জন্য আমি আবারও তাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। রাত অনেক হয়েছে, সময় বেশি নেওয়া যাবে না। আজকে যেহেতু এই সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠান, হঠাৎ করে আমাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এটা পরিচালনার জন্য। তো আমি অনুরোধ করব যে শুরুতে কি আচ্ছা, তো আপনার আরেকটা জিনিস আপনারা কেউ মাইন্ড করেন না, আমরা আজকে হয়তো ডেকোরাম ফলো করতে পারবো না, প্রথম দিন তো। হ্যাঁ, প্রথম দিন আমরা ডেকোরাম ফলো করতে পারবো না, হয়তো বা সিনিয়রিটি জুনিয়রিটি বা বয়সের তফাৎ বা মর্যাদাগত দিক, এই দিকগুলো হয়তো বা ভঙ্গ হতে পারে। এ ব্যাপারে আপনারা কেউ মাইন্ড করেন না, ঠিক আছে? প্রথমে এই সংগঠনের পেছনে মোটামুটি আমাদের জনাব আমাদের ওসি সাহেব, আপনি একটু ভূমিকা বক্তব্য রাখেন, কারণ আপনার দিকে ভূমিকা ছিল অনেক, একটু ভূমিকা বক্তব্য রাখেন, তারপরে শুরু করুক সবাই। আমরা সবার কাছ থেকে ওপিনিয়ন নিব, মতামত নিব। হ্যাঁ, স্বাগত বক্তব্য উনি একটু দিয়ে, যেহেতু উনি জড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ, ওসি, হ্যাঁ আমি পুরো নামটা আসলে ইকবাল হোসেন। হ্যাঁ, আমাদের ওসি সাহেব মোটামুটি আমাদের সাথে সবসময় থাকেন। 8 নম্বর 23 নম্বর বাসা। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর নামে। আপনারা সবাই ভালো আছেন? আমার আইডেন্টিটিটা প্রথমেই দেওয়ার দরকার। আমি একজন পুলিশ অফিসার এবং পেয়ারেলে আছি, এখনও আমি পেয়ারেলে আছি, এখনও রিটায়ার্ড হয়নি। সো সবাই আমাকে রিকোয়েস্ট করলো এই সংগঠনে থাকার জন্য এবং সংগঠনের কিছু কার্যক্রম এবং পরিচালনা করার জন্য এবং তাদের সহযোগিতা করার জন্য। এই জন্যই মোটামুটি আমি যতদূর পারছি ততদূর তাদের সহযোগিতা করছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, 8-23 নিউ সি ব্লকের একজন বাসিন্দা বলবো না, আমি একজন অস্থায়ী বাসিন্দা, ক্ষণস্থায়ী। কবর তো সবাই কবরে যাব এবং কবরই আমাদের প্রথম স্থান হবে। এই মহতী আয়োজনকারীদের যারা আয়োজন করছে তাদেরকে আমি সুস্বাগত জানাচ্ছি। সরি, নিউ সি ব্লক পশ্চিম বাড়ির মালিক সোসাইটি সাধারণ সভাটি সম্পূর্ণ অরাজনৈতিক। এখনও কোনো রাজনৈতিক মতাদর্শ ব্যক্তি থাকবে না, সম্পূর্ণ এটা অরাজনৈতিকভাবে পরিচালিত হবে। বর্তমান দেশের পরিচালিত আইন ইসলাম শরিয়া মূল্যবোধের আদলে গঠিত হবে এই কি সোসাইটি। আজ আরবি মাসের 27 জিলকদ 1447 হিজরি, বাংলা 1 জ্যৈষ্ঠ 1333 বঙ্গাব্দ, ইংরেজি 15 মে 2026 সাল, রোজ শুক্রবার। এই মহতী অনুষ্ঠানের আয়োজককারীদের আমার এবং উপস্থিত সকলের পক্ষ থেকে
আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। অধ্যক্ষের এই সভায় উপস্থিত আমাদের রহমানিয়া জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব জনাব সাইফুল ইসলাম, উপস্থিত শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, হয়তো এখনই এসে পৌঁছেন নেই, উপস্থিত মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, উপস্থিত শ্রদ্ধেয় স্নেহের ছোট ভাইদের নিয়ে গঠিত অ্যাডহক কমিটির সকল সদস্য ও সম্মানিত বাড়ির মালিকগণ, এই সভায় সকলে উপস্থিত থাকার জন্য শুভেচ্ছা ও সালাম মোবারকবাদ জানাচ্ছি। সংগঠন এবং সোসাইটির নাম, এই সংগঠনের নামটি কেন সোসাইটি হলো? কেন আমরা তো ঐক্য করতে পারতাম, অন্য কোনো নাম দিতে পারতাম, কিন্তু সোসাইটি কেন হলো? এই সোসাইটির নাম প্রস্তাব করেছিলেন আমাদের ইমাম সাহেব। ইমাম সাহেবকে আবার দ্বিতীয়বার আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই নামটি এবং প্রস্তাবটি আমি সমর্থন করেছিলাম। তারপরে অন্যান্যরা সমর্থন করে এই সোসাইটি নামটা সৃষ্টি হয়েছে। সোসাইটি একটি অ্যারিস্টিকেট শব্দ। অ্যারিস্টিকেট কি? ভালো শব্দ, গুড নেম। অ্যারিস্টিকেট গুড নেম, আভিজাত্যের সম্পর্ক রয়েছে। সোসাইটি একটি লাতিন শব্দ, সোসাইস থেকে সোসাইটি সৃষ্টি হয়েছে। ইহার প্রতিষ্ঠানিক অর্থ হলো একটি মানুষের এমন একটা মূল্যবোধ সমাজ ব্যবস্থার ভিতরে মনুষ্য জীবন সঠিক দিক নির্দেশনা থাকে। আমরা সোসাইটি করলাম, সোসাইটির একটা উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্য ছাড়া তো কোনো কিছু হয় না। সোসাইটির মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমান ঘুরে ধরা সমাজ ব্যবস্থাকে কিভাবে সঠিক নিয়মে পরিচালিত করা যায় সেই সংক্রান্ত আমাদের সবাই একাত্মভাবে হয়ে গেট টুগেদারের ভাবে আমাদের কাজ করা, সমাজকে উন্নয়ন করার জন্য এবং দুর্নীতি দুর্পরায়ণতা দূর করার জন্য, সামাজিক অবক্ষয় থেকে নিজেকে বাঁচানোর জন্য, অপরকে বাঁচানোর জন্য, সবাইকে সহযোগিতা করার জন্য। সোসাইটির কাজ কি? সোসাইটিতে কিছু কাজ আছে, কাজ না থাকলে তো সোসাইটি করে আমাদের লাভ নেই। এত বড় একটা অ্যারোস্টিকেট শব্দকে আমরা আনলাম বা লালন করলাম, পালন করলাম, সবার ভিতরে ছড়িয়ে দিলাম, ব্যাটার করলাম, সিম্পোজিয়াম করলাম, পোস্টার করলাম, কিন্তু এর যে মূল কাজটি, পরিধি, সেগুলি তো আমাদের জানার দরকার আছে। এই পরিধিগুলি আমি বলছি, হয়তো একটু সময় নেব, সবাইকে কাছে আমি ফিল করছি। বর্তমান ঘুরে ধরা সমাজ ব্যবস্থার উন্নয়ন সর্বাত্মক চেষ্টা করতে হবে। আমাদের সমাজ ব্যবস্থা যে নষ্ট হয়ে যাচ্ছে, অবক্ষয়ের দিকে যাচ্ছে, এই অবক্ষয় থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি, সেই উত্তরণগুলি আমাদের করতে হবে। কিভাবে করতে হবে? আমাদের যে কমিটি হবে, কমিটির মাধ্যমে, আপনাদের মাধ্যমে সবাই মিলে আমরা এই উন্নয়ন করব। কিশোর অপরাধীদের কাউন্সিলিং করা, অপরাধ থেকে বিরত রাখার জন্য তাদের অভিভাবকদের বলা কথা না শুনলে আমরা থানার ওসি প্রশাসনের সাহায্য গ্রহণ করা, তাদের ধর্মীয় কাজে সম্পৃক্ত করার জন্য আমাদের ইমাম সাহেব আছেন, ইমাম সাহেবের আমরা সহযোগিতা নেব, এবং আমাদের যাদের ভিতর ধর্মীয় মূল্যবোধ আছে তাদেরও সহযোগিতা নিয়ে তাদের আমরা কাউন্সিলিং করব, যাতে তারা মসজিদ, মাদ্রাসা, অন্যান্য জায়গায় তারা মন নিবেশ করতে পারে, যাতে এই খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে। সমাজ থেকে মাদক নির্মূল করা, মাদক ক্রয় বিক্রয়ের সাথে যাদের জড়িত তাদের বাসা ভাড়া না দেওয়া। কি রাজি আছেন? মাদক ক্রয় বিক্রয় করবে তাদের না বলবো। সে টু নো ড্রাগ, ড্রাগের সাথে নো কম্প্রোমাইজ, এটা হবে আমাদের একটা স্লোগান। আমাদের সমাজের একটা স্লোগান হবে এই নো কম্প্রোমাইজ মাদকের সাথে। যে সকল বাড়িওয়ালা মাদক বিক্রয়কারীদের তাদের চিহ্নিত বাড়ি ভাড়া দেয়, যে সব বাড়িওয়ালা মাদক বিক্রয়কারীদের ভাড়া দেয় তাদের চিহ্নিত করতে হবে এবং তাকে নিষেধ করতে হবে, তাকে কাউন্সিলিংয়ের ভিতরে আনতে হবে। যদি সে না শোনে তাকে বলে আমরা প্রশাসনের সহযোগিতা নেব। কোনো এক সময় ওই বাড়িওয়ালাকে আমরা বয়কট করবো। রাজি আছেন নাকি? সোসাইটি ন্যায়সঙ্গত বিধিবিধান মানলে আইনের, না মানলে আইনের ব্যবস্থা নেব। সোসাইটি হচ্ছে
তার একটা বিধিবিধান থাকবে, তার একটা নিয়মকানুন থাকবে, তার একটা পলিসি থাকবে, তাদের একটা পলিসি মেকার থাকবে। তাদের নিয়মকানুনের ভিতরে থেকে সেই নিয়মকানুনটা হবে কি পরিচালিত দেশের আইন শরিয়া ভিত্তিক এবং ইসলামের মূল্যবোধের ভিতর থেকে হবে। আন্দাজ করে হবে না, আন্দাকুন্দা হবে না, যা ইচ্ছে ভাই তাই করলে হবে না। যেমন সোসাইটির গুরুত্বপূর্ণ কাজের জন্য থানা প্রশাসনের সহযোগিতা নিতে হবে। এমন এমন গুরুত্বপূর্ণ কাজে আমরা হাত দেব, যেমন মাদক নিয়ন্ত্রণ করার জন্য আমরা ঝাঁপিয়ে পড়লাম, আমাদের সেখানে একটু সেফ গাইডের দরকার আছে, সেফ সাইডের দরকার আছে। সেই সময় আমরা কি করব? থানায় সহযোগিতা দেব। সমাজের সকল লোকের জাস্টিস পাওয়ার অধিকার আছে। সমাজে আমরা যারা আছি, ছোট বড় আবাল বৃদ্ধা বনিতা, তাদের জাস্টিস পাওয়ার অধিকার আছে। আমরা এই সোসাইটি থেকে যে কমিটি হবে, এই কমিটিতে কিছু কিছু বিচার আচার করতে হবে। এই বিচার আচার যদি সঠিকভাবে না হয়, কোনো লোক যদি আহত না হয়, কোনো লোক যদি কষ্ট না পায়, সেই দিকে লক্ষ্য রেখে জাস্টিসটা এবং বিচারটা করতে হবে। সোসাইটির সকল সদস্য ইসলামের মূল্যবোধের ভিত্তিতে সকল কাজ, যেমন মসজিদ মাদ্রাসা উন্নয়ন, এলাকার উন্নয়ন, ধর্ম কাজে সহায়তা প্রদান, দুস্থ মানবতার সেবা এগিয়ে আসতে হবে। এলাকার পরিচ্ছন্নতা, রাস্তাঘাটে যত্র ময়লা, রোডের লাইটিং ব্যবস্থা সচল রাখা এবং ময়লা রাখার জন্য সকল বাড়িওয়ালাকে উদ্বুদ্ধ করতে হবে ঢাকনা আলা কন্টেইনার রাখার জন্য। তাহলে কি করবে? কুকুরে সেই জায়গা থেকে ময়লা নিয়ে যত্রতত্র ফেলে রাখতে পারবে না। সুতরাং আমরা বাড়িওয়ালা যারা আছি, ভাড়াটিয়াদের আমরা কি করব? কাউন্সিলিং করব। ভাড়াটিয়াদের আমরা বলবো যে তুমি এইভাবে চলো, এইভাবে তুমি ময়লাগুলি সংরক্ষণ করো। রাত 10টার পরে রোডে ঘাটে কোনো টিনেজ ছেলেরা থাকতে পারবে না। 10টার পরে এখানে বসা যায় না। মৌলবীরা বসে 5টা কথা বলবে, একটা গল্প বলবে বা মত বিনিময় করবে, সেই মত বিনিময়ের কোনো সুযোগ নাই। তারা এই সমস্ত রাস্তাটা ব্লক করে রাখে এবং যা ইচ্ছে তাই তারা করে বেড়ায়, এটা তারা পারবে না। এদিকে আমাদের সবারই লক্ষ্য রাখতে হবে। টিনের ছেলেরা যেখানে সেখানে বসে তত্র বসে জুয়া খেলা শুরু করে দেয়, ওয়ার্টলেস, খুব খারাপ অবস্থা, খুব খারাপ সিচুয়েশন। এইগুলি আমাদের বন্ধ করতে হবে যাতে জোয়ার আসর না বসাতে পারে। কিছু কিছু ক্ষেত্রে বাড়িওয়ালাদের সাথে ভাড়াটিয়াদের একটা ঝগড়া হয়, হিচিং হয়। তখন দেখা যায় যদি ওই বাড়িওয়ালা ওই ভাড়াটিয়া যদি দেখে যে বাড়িওয়ালা দুর্বল, তাহাকে অনেক রকমের ভয়ভীতি প্রদর্শন করে। সেক্ষেত্রে আমরা যাদের ভাড়া দেব, সেই ভাড়া দেওয়ার ক্ষেত্রে, ভাড়া দেওয়ার সময় তাদের কাছ থেকে আমরা কি বায়োডাটা নেব, অর্থাৎ ফর্ম ফিল আপ করবো, এবং ছবি নেব। তাদের কি ভোটার আইডি কার্ড নেব। যখন এগুলি আপনি সংরক্ষণ করবেন, সে যত বড় পাওয়ারফুল হোক, সে কিন্তু পাওয়ারটা তার কমে দেবে যে আমার এগুলি দিয়ে এই বাড়িতে ভাড়া আসতে হয়েছে। সুতরাং সে আইনের ব্যবস্থা যখন তখন নিতে পারবে। এদিকে আমাদের সবার লক্ষ্য রাখতে হবে। মাঠের দখলকৃত জায়গা উদ্ধার করার জন্য আমাদের সিটি কর্পোরেশনের একটু সহযোগিতা নিতে হবে এবং মাঠকে উন্নয়ন করতে হবে। এটা ঈদগাহ মাঠ হিসাবে ঘোষণা করতে হবে। বাই দিস টাইম এখানে আমাদের মাননীয় এমপি সাহেবের পিএস এসেছিলেন, আমি তার সাথে কথা বলেছি। সেও একাধিকবার সেবারের টাইম আমার সাথে কথা বলেছে। এই মাঠ উন্নয়নের ক্ষেত্রে ও অনুদান দেবে এবং মসজিদের ক্ষেত্রেও সে অনুদান দেবে। রাস্তায় নিয়মিত ঝাড়ুর ব্যবস্থা, পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। ময়লা আবর্জনা ঢাকনা সহ ঝুড়ি ব্যবহার করতে হবে। ডিশের নেট, এই ডিশের নেটের যন্ত্রণায় এবং এই নেটের যন্ত্রণায় আমরা অস্থির, তারের যন্ত্রণায় আমরা অস্থির। দেখেন এইসব তার এই যে রোডের মাঝে মাঝে ঝুলে এরকম স্তূপ হয়ে আছে। আর এই ডিশের তার পরিচালনা করার জন্য, হিটিং করার জন্য, লাইটিংয়ের জন্য, পাওয়ার বাড়ানোর জন্য এই জায়গার যে লাইন আছে সেই লাইন থেকে অবৈধ সংযোগ নেয়। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এই দুর্ঘটনা থেকে বড় একটা ক্ষতি সম্মুখীন হতে পারে। এই জন্যই এদিকে আমাদের তাদের একটা কাউন্সিলিং এর ব্যবস্থা করতে হবে যাতে তারা ব্যবসা করুক। ব্যবসা করে দে হ্যাভ টু রাইট ফর বিজনেস। সো আমরা তাকে বাইন্ডিংয়ে দেবো না, তাকে রাগ করবো না, গুসা করবো, তাকে কাউন্সিলিং করে বোঝায় বলতে হবে যে ভাই এটা আমাদের ক্ষতিকর জিনিস হচ্ছে,
আমাদের কারেন্ট যে ডিস্টার্ব হচ্ছে, তোমরা এগুলি অপসারণ করো। একটু সময় নিচ্ছি প্লিজ, একটু সময় নিচ্ছি। এলাকার বাড়ি নির্মাণের জন্য দীর্ঘদিন যাবৎ আমরা স্তূপ করে সমস্ত নির্মাণ সামগ্রী আমরা ফেলে রাখি। হোয়াই? আপনার আমার রাস্তা দিয়ে নির্বিঘ্নে চলাচলের রাইট আছে। দে হ্যাভ টু রাইট এভরিবডি ফর ওয়াক, ফর রান, ফর এনিথিং। সো আপনি যদি রাস্তার মাঝে দীর্ঘদিন যাবৎ ময়লা আবর্জনা বাড়ি নির্মাণের সামগ্রী স্তূপ করে রাখেন, তাহলে আমাদের চলাচলে বিঘ্ন হয়, পরিবেশ নষ্ট হয়। আমরা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোক এখানে বাস করি, কোনো এক কাঠা জায়গায়। আমাদেরও মনে চায়, অনেকেরই মনে চায় একটা গাড়ি কেনার জন্য। অনেকের এখানে এখানে যারা বসে আছেন, উপবিষ্ট হয়ে আছেন, তাদের অনেকে আত্মীয় স্বজন আছে, গাড়ি আছে, তারা এখানে আসতে চায়। তারা আসতে চাইলে ওই মাথার থেকে যদি রেখে এখানে ময়লার ভাগাড়, তাহলে তো এখানে আসবে না, বলবে তুই বেটা একটা নোংরা জায়গায় বসবাস করি। সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, কিভাবে আমাদের এলাকাকে আমরা পরিচ্ছন্ন রাখতে পারি। সকল বাড়ি এলাকায় আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন সেলিম সাহেব, উদ্যোক্তা। তারা হচ্ছে কি বীজ থেকে অঙ্কুর হয়েছে, এই অঙ্কুর থেকে এখন গাছ হবে। গাছ কিভাবে হবে? আমরা যদি সবাই পরিচর্যা করি তাহলে গাছ হবে। ওরা ছিল কি বীজে আমরা পানি দিয়েছি, পানি দিয়ে অঙ্কুরে আনেছি, এবং এই অঙ্কুর থেকে আমরা গাছ হবে। গাছই হবে আমাদের এই সোসাইটির। যখন পূর্ণাঙ্গ কমিটি হবে তখন মনে করবে যে গাছ হয়ে গেছে। আমরা সকলের নেতৃত্বে নূতনত্ব মধ্যে প্রতিভা লুকায়িত আছে, তথাপিও নূতন ও পুরাতন মিলে এই কমিটিটা গঠন করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। কি কি শর্তে সোসাইটির কাজগুলোকে গ্রহণযোগ্যতা এবং স্থায়িত্ব করা যায়? আমরা একটা সোসাইটি করলাম, সোসাইটি যদি স্থায়িত্ব না হয় তাহলে তো সোসাইটি থাকবে না। রাস্তা করলাম, ভালো জিনিস যদি না দিলাম, বিশাল কংক্রিট বালি সিমেন্ট যদি সঠিকভাবে না দিই, তাহলে তো রাস্তা থাকবে না। রাস্তার মান নিম্নমানের হবে, রাস্তাটা নষ্ট হয়ে যাবে। যে কোনো জিনিস, যে কোনো ওয়েতে, যে কোনোভাবে আমরা যদি এই সমাজকে ভালো করতে চাই, তাহলে আমাদের একটা সুন্দর কমিটি গঠন করতে হবে। এবং সুন্দর কমিটির জন্য আমাদের কিছু কিছু পয়েন্ট লাগে, কিছু কিছু জিনিস লাগে। এইগুলি আমাদের ব্রেনের ভিতরে, আমাদের মস্তিষ্কের ভিতরে ঢোকাতে হবে। এবং এই জিনিসটা যদি আমাদের হৃদয় থাকে, তাহলে আমার হৃদয় হিট করবে যে না, এই জিনিসটার পরে এই জিনিসটা, এই জিনিসটার পরে এই জিনিসটা করলে আমাদের এটা কি সাস্টেনেবল হবে, গ্রহণযোগ্যতা হবে, দীর্ঘস্থায়ী হবে। এক নম্বর হচ্ছে আমাদের সাস্টেনেবল, স্থায়িত্ব করতে হবে। একটা সংগঠন স্থায়িত্ব না হলে এটা বাতাসে চলে যাবে। ঝড় তো অনেক দূরের কথা, বাতাসেই চলে যাবে। বিলিভেবল, বিশ্বস্ততা থাকতে হবে, বিশ্বাস করতে হবে। আমাকে যদি আপনি বিশ্বাসের ভিতর না আনেন, তাহলে সংগঠন করা কোনো ভবিষ্যৎ না, কোয়াইট ইম্পসিবল ফর মেক এ সোসাইটি ইন দ্য মোমেন্ট। সো আমাদের ভিতরে বিলিভটা থাকতে হবে। ফাইটিং, বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহর উপর আমরা বিশ্বাস স্থাপন করে নামাজ রোজা করি। ইমাম সাহেবের উপর বিশ্বাস স্থাপন করি। এটা মনে রাখতে হবে, এটা একটা পবিত্র স্থান। ইমাম সাহেব আছে, এটা একটা পবিত্র স্থান। এখানে বিশ্বাস স্থাপন করতে হবে একে অপরের প্রতি পরিপূরকভাবে। ব্রেভলিটি, সাহস থাকতে হবে। সাহস না থাকলে আপনি মাদকের বিরুদ্ধে লড়তে পারবেন না। কাওয়ার্ড হলে আপনি ওখানে যেতেই পারবেন না। সুতরাং আমাদের সাহসিকতা থাকতে হবে। ওয়ার্কফুল, আমি যদি কাজই না করতে পারি, কাজ সম্পর্কে আমার যদি জ্ঞানই না থাকে, তাহলে আমি কাজ করবো কিভাবে? আমাদের কাজ করার মানসিকতা থাকতে হবে, মননশীলতা সৃষ্টি করতে হবে আমাদের। এনার্জিটি, পাওয়ার। আমি যদি রোগা হই, আমি যদি করোনা আক্রান্ত হই, ডায়রিয়া আক্রান্ত হই, আমি কি কাজ করতে পারবো? আমার এনার্জি থাকতে হবে। সংগঠনের ভিতরে, সোসাইটির ভিতরে যারা আসবে, তাদের পুরোপুরি এনার্জিটি থাকতে হবে। এনার্জি দিয়ে কাজ করতে হবে। যেমন আমি যেটা পারবো,
আমার সামনে ভাই সেটা পারবে না, আমি যেটা পারবো না সেলিম সেটা পারবে। ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট ছাড়া তো দেশ ও জাতি চলতে পারবে না। আমাদের ভিতর তো ইন্টেলিজেন্ট কাজ করতে হবে। ইন্টেলিজেন্ট কাজ না করলে আপনি কি করে বুদ্ধিমত্তা দিয়ে সমাজ ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবেন এবং চালাবেন? কারেক্টর, আপনি যদি সৎ না হন, চরিত্র ভালো না হয়, তাহলে সংগঠনের ভিতর থেকে আপনার কোনো লাভ নেই। আপনি যদি সেক্সুয়াল অ্যাবিউজমেন্টের জন্য ভিতরে চলে যান, আপনার ক্যারেক্টার লুজ হয়ে গেল। মানি লস, নাথিং লস, ক্যারেক্টার লস, এভরিথিং লস। ক্যারেক্টারকে আমাদের ধরে রাখতে হবে এবং সমাজের ভিতরে, আমাদের সোসাইটির ভিতরে, কমিটির ভিতরে চরিত্র সম্পূর্ণ লোক, চরিত্র ভালো লোক থাকতে হবে। লিগালিটি, আপনি কি করছেন, কি করতে যাচ্ছেন, এর কোনো লিগাল ফর্ম আছে কিনা, লিগাল ফ্রেম আছে কিনা। লিগাল ফ্রেমের দিকে তাকাইয়ে, যেমন সক্রেটিস বলেছিলেন, নো থাইসেলফ। আপনি যদি আপনি নিজেকে জানেন, তাহলে লিগালিটি দিয়ে আপনি অনেক কিছু জয় করতে পারবেন। ট্রান্সপারেন্সি, দুর্নীতি পরায়ণতা বন্ধ করা। বিকজ এই শব্দটা এখানে আনার একমাত্র উদ্দেশ্য আছে, এখানে আমাদের অর্থ সম্পাদক থাকবে। তেল না হলে তো গাড়ি চলে না, চলে। তেল করতে হলে অর্থ দরকার হয়। আমাদের এই বৃহত্তর সংগঠনটা চালাতে হলে আমাদের কিছু না কিছু অর্থ, সে এনিওয়ে আমাদের কি করতে হবে, জোগাড় করতে হবে। সেই জোগাড় করার জন্যই আমাদের কি করতে হবে, যার কাছে আমরা রাখবো সে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত হতে হবে, ট্রান্সপারেন্সি হতে হবে, স্যাটিসফাই। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ধ্যান ধারণায় আমাদের স্যাটিসফাই করতে হবে। একটা বড় ছেলে সে যে অন্যায় করবে, তার থেকে ছোট ছেলেটা অন্যায় করলে হয়তো না বুঝে অন্যায় করছে, তাকে স্যাটিসফাই করতে হবে। স্যাটিসফাই করে আমাদের সমস্ত ব্যবস্থাকে কাছে নিতে হবে। লয়ালিটি, প্রতিশ্রুতিবদ্ধ। আপনি বিচার আচার করবেন, আপনার কাছে যাবে বলে অমর ডেটে আপনার বিচারটা করা হবে, সে তো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন বিচার পাওয়ার জন্য, আবার যাবে। আপনি যদি তাকে ফেরা দেন তাহলে হবে না, বিচারটা ওজিডি করে দেয়। মেমোরেন্ডাম, স্মারক। আমাদের এই সবার, আমাদের এই সোসাইটির একটা স্মারক থাকতে হবে, একটা নিবন্ধন থাকতে হবে, একটা খাতা থাকতে হবে, সবার নাম একত্র লিখতে হবে এবং স্মারকে সবার নাম সংশ্লিষ্ট থাকবে। মেমোরেন্ডাম, স্মারক লিপিটা, রেজিস্ট্রেশন, নিবন্ধন করতে হবে। আপনি নিবন্ধন না করলে সে সোসাইটি টিকবে না। পাবলিকেশন, নিবন্ধনের পর আমরা কি পাবলিকেশন করব, তার ভিতর আপনার ভিতরে ইউটিউবে করব, ফেসবুকে করব, হোয়াটসঅ্যাপে করব এবং একে অপরের সাথে মত বিনিময় করব। এটা হচ্ছে আমাদের পাবলিকেশন। ওর ট্যাকিং, আপনার একটা শপথ বাক্য পাঠ করতে হবে। আপনি এখানে আসলেন, আমার ডায়লগগুলি শুনে গেলেন, আপনার সবগুলি আমি বললাম, আপনি সব মনে মনে বললেন, মাথা নাড়লেন, কিন্তু আপনি আসল সময়, আসল জায়গায়, আসল নিয়মে আপনি কোনো কিছুই করলেন না। এই জন্যে আমাদের ওর ট্যাকিং, যেটা আমাদের শপথ গ্রহণ করতে হবে এবং শপথের ভিতর থেকে আমাদের এই কাজগুলি করতে হবে। এইগুলি যদি সোসাইটির ভিতর থাকে, সোসাইটি নিশ্চয় 100% আই বিলিভ সাস্টেনেবল হবে, না হলে হবে না। মাই স্পিচ ক্লিয়ারলি, দ্য সোসাইটি ডু মাস্ট ওয়েল অর ডাই। সোসাইটি ভালো করবেন, ভালো থাকবেন, নাহলে সমাজে আপনি মরে যাবেন, জীবিত থেকেও আপনি মরে যাবেন। বলতে ইচ্ছা হয়, I to die, you to live, which is better, only God knows. But never know, compromise with the terrorism or drug. একমত? হাত উঠে না কেন? একবার ড্রাগ করে একমত হাত উঠে দেবে, হাত উঠে দিয়ে হবে সবাই।
আচ্ছা দিচ্ছি। আমি আরেকটু ইন্টারাপ্ট করব, সেটা হচ্ছে কি, যেমন আমার শক্তি আমাদের দল, নিউ শিবলোকবাসী আমাদের বল, দল সমষ্টি বা একতা গ্রুপ, শক্তি বল সমর্থ এনার্জি সোসাইটির কাজ ও অন্যান্য কাজ করার জন্য প্রয়োজন অর্থ। সেক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা, আপনাদের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি। এটা সোসাইটির গচ্ছিত আমানত, তসরুফ হওয়ার কোনো সুযোগ নেই, জবাবদিহিতা ও 100 ভাগ দুর্নীতিমুক্ত থাকবে। এই ছিল আমার নাতিদীর্ঘ বক্তব্য। নিউসি ব্লকের সকল সম্মানিত বাড়ির মালিকদের প্রতি আমার সোসাইটির পক্ষ থেকে নিরন্তর ভালোবাসা, শুভেচ্ছা রইল। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অত্যন্ত আপনারা ধৈর্য সহকারে শুনলেন। আমাদের পরবর্তী করণীয়গুলো উনি মোটামুটি আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছে। তো আমরা অডিয়েন্স থেকে কিছু মতামত দিতে চাই। আমাদের অনুরোধ থাকবে, বিগত আমরা যে ছোট্ট পরিসরে 2-3টা মিটিং করছি, ওখানে যারা মতামত দিচ্ছেন তারা আজকে মতামত দিয়ে না, কারণ বক্তা অনেক, তো সবাই একটা লোক যদি 2-3 দিন মতামত দেয় তাহলে অনেকের মতামত আমরা নিতে পারবো না। তো আপনাদের মধ্যে থেকে মতামত আশা করতেছি খুব সংক্ষেপে, আপনাদের পরামর্শ সহযোগিতা। কে? মুস্তাক ভাই, 15 নম্বর রোডের 34-35 নম্বর বাড়ির মালিক আমাদের মুস্তাক সাহেব, উনি তার মতামত ব্যক্ত করবেন। আসুন। আর কি আছে না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত নিউ সি ব্লক পশ্চিম অধিবাসীগণ, উপস্থিত আজকের এই সোসাইটির উদ্যোক্তাগণ এবং উপস্থিত অত্র এলাকার বসবাসকারী সকল ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। দীর্ঘ বহু বছর পরে এইরকম একটি সোসাইটি আপনারা আমাদেরকে উপহার দিতে পেরেছেন বিধায় আমি আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করছি। এই সংগঠনটি যারা করেছেন তারা অনেক কষ্ট করে এরকম একটি সোসাইটি তৈরি করেছেন। এখানে এর আগেও এরকম সোসাইটি বা সংগঠন করার চেষ্টা করা হয়েছে, বাট কিছু লোক আমাদের সমাজে আছে, আপনারা জানেন, কিছু আমাদের সমাজ ব্যবস্থা সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়, যাদের কারণে এরকম একটি সোসাইটি তৈরি হতে পারেনি। আমাদের সমাজে যারা আছেন বিত্তশালী, প্রভাবশালী, তারাই আমাদের সমাজকে নিয়ন্ত্রিত করেন। কিন্তু এছাড়াও আমাদের সমাজে অনেক ভদ্রলোক রয়েছেন যারা নিজেদেরকে গুটিয়ে রাখেন, তারা তাদের সাথে পেরে ওঠেন না। তাই আজকে সময় এসেছে, সুযোগ হয়েছে, এইরকম একটি সোসাইটির মাধ্যমে আপনারা সকলে আপনাদের কাজের কৃতিত্ব, আপনাদের অভিজ্ঞতা কৃতিত্ব দেখাতে পারবেন। আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব সাইফুল ইসলাম সাহেব, উনি দীর্ঘদিন যাবৎ আমি জানি ব্যক্তিগতভাবে উনি চেষ্টা করে যাচ্ছেন এই সমাজের এই যে ছোট ছোট শিশুরা কিশোর গ্যাং বলে খ্যাত, এরা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, এরা দিন দিন বিপদে চলে যাচ্ছে, এরা আমাদেরই সন্তান, আমাদের ভাই, আমাদের ভাইস্তা ভাইগনা। তাই ওনার মতামত আমি নিয়েছি। উনি খুব অনেক আগের থেকে চেষ্টা করছেন। আর এই সোসাইটির সাথে আপনারা যদি সহযোগিতা না করেন, একটি কথা মনে রাখবেন, ব্যক্তি স্বার্থের উপরে আপনার সমাজের স্বার্থ, আপনি ব্যক্তি স্বার্থের জন্য আপনার সামাজিক স্বার্থকে চরিতার্থ করবেন না। ব্যক্তি স্বার্থের জন্য সকলের স্বার্থকে আপনি উপেক্ষা করবেন না। আমার ভাই ইকবাল সাহেব খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন এই সোসাইটির লক্ষ্য উদ্দেশ্য কি হবে এবং কিভাবে আমরা একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলব। পারস্পরিক বিশ্বাস থাকতে হবে এবং
কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে ত্যাগ তিতিক্ষা অবলম্বন করতে হবে। এইভাবে যদি আমরা আগাতে পারি, এটি হবে একটি সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত একটি সোসাইটি। এখানকার অধিবাসীরা আমি সবাইকে মোটামুটি চিনি, অত্যন্ত ভদ্র, সামাজিক এবং নম্র প্রকৃতির। এই অধিবাসীগণ দীর্ঘদিন আমি যেটা জানি তারা একটা অত্যাচারের মধ্যে আছেন। আমি সোজা বাংলায় বলি, অত্যাচারের মধ্যে আছেন। আজকে আপনারা সবাই এই সংগঠনের অন্তর্ভুক্ত। এই সংগঠনটিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আপনাদের। আমি এরকম একটি সংগঠন যারা করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ইকবাল ভাই খুব ভালোভাবে আপনাদেরকে বলে দিয়েছেন কি কি করতে হবে, কি কি করা দরকার। ঠিক আছে, এই ব্যাপারে বক্তব্য দীর্ঘায়িত না করে যারা কাজ করবেন তাদেরকে আমরা সহযোগিতা করব। আমাদের পরিবেশকে সুন্দর রাখব, আমাদের সমাজ ব্যবস্থাকে সুন্দর রাখার চেষ্টা করব। আজকের সমাজ আমরা যেটা উপহার দিয়ে দিয়ে যাব, আগামীতে আমাদের সন্তানদের সেই উপভোগ করবে সেই অবস্থাটা। আমরা যদি খারাপ কিছু তৈরি করে যাই, আমাদের সন্তানরাই সেটা উপভোগ করবে। এটা মনে রাখবেন, আমি যদি খারাপ করি তাহলে সেটা আমার উপরেই এসে পড়বে। এই সত্য জিনিসটা উপলব্ধি করতে হবে। আমি খারাপ করলে এটা আমার ভাইয়ের উপর যেয়ে পড়বে অথবা আমার প্রতিবেশীর উপরে যেয়ে পড়বে। সুতরাং আমরা অন্যায়ের সাথে কোনো আপোষ করব না। কি আপনারা কি আপোষ করতে চান অন্যায়ের সাথে? নির্ভয় কোনো ভয় থাকবে না মনে। আমার ভাই ইকবাল ভাই বলে দিয়ে গেছেন, সাহসিকতা থাকতে হবে, যে কোনো কাজে সাহস থাকতে হয়, আর ভয় করে লাভ নেই। আমরা একটি রাজনৈতিক মুক্ত সংগঠন করেছি। সেই রাজনীতি মুক্ত সংগঠন এটা। এখানে কোনো দলের প্রভাব নেই, কোনো ব্যক্তির প্রভাব নেই। আপনারা এই দলের শক্তি, এই সোসাইটির শক্তি। সুতরাং আমার আরও অনেক বড় ভাইরা রয়েছেন, তারা বক্তব্য দিবেন, পরামর্শ দিবেন। আপনারা সবাই সবার সাথে আন্তরিকতার সাথে পারস্পরিকভাবে কাজে সহযোগিতা করবেন এবং এই সংগঠনের, এই সোসাইটির উত্তর সাফল্য এবং উন্নতি কামনা করছি এবং এই সমাজ ব্যবস্থা যেন উন্নত হয়। সবাই আমরা সেই লক্ষ্যে কাজ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মুস্তাফিজুর রহমান মুস্তাক ভাইকে গুরুত্বপূর্ণ মতামত পেশের জন্য। এ পর্যায়ে আমরা আপনাদের মধ্যে থেকে মতামত আশা করতেছি। তবে আমি প্রথমে অনুরোধ করেছি, বিগত দিনে যারা মতামত দিয়েছেন তারা একটু অ্যাভয়েড করবেন প্লিজ। হ্যাঁ, আপনাদের মধ্যে থেকে বলবেন। জি বলেন, বাইক দেওয়া হয়। জি, 14 নম্বর ওটা 1 নম্বর বাসা না? জি বলেন। আনন্দের সাথে জানছি যে বিএসসি ব্লক মালিক সোসাইটি এবং আহ্বায়ক কমিটি আজকে এই অনুষ্ঠান করা হবে। যেহেতু আমার পরিচয় হলো, আমার নাম শহীদ খান, রিটায়ার্ড প্রিন্সিপাল অফিসার, লেন 14, ব্লক নিউসি, মিরপুর 1। তো আমি এখানে দীর্ঘ 1996 ফেব্রুয়ারি থেকে নিয়মিত বসবাস করছি, প্রায় 30 বছর। 30 বছর বিজয় রেখেছি 2 ধরনের দল। সেই লক্ষ্যে আমি একটি ছোট্ট কথার আবেদন করতে চাই। সেটা হলো, আমাদের প্রত্যেক কোম্পানি ভাইদের প্রতি দেখবেন যে এয়ার পরিমাণে লেখা আছে ব্লক নিউসি, লেন 14-22 লেন আর ব্লক নিউসি। সেই হিসাবে এখানে লেখা দেখছি নিউসি ব্লক পশ্চিম। আমাদের মসজিদের সামনেও লেখা আছে ব্লক নিউসি পশ্চিম। এই জায়গাটা মনে হয় উল্টা হয়েছে, ভুল হয়েছে। এ ব্যাপারে আহ্বায়ক থেকে আমি দৃষ্টাগ্রহণ করছি। এই কথা বলেই আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। উত্তরোত্তর মঙ্গল কামনা করছি এই প্লট মালিক সোসাইটিকে। ধন্যবাদ। আচ্ছা, পরবর্তী থেকে গুরুত্বপূর্ণ মতামত দেবেন প্লিজ। আঙ্কুলেন একটু। সিনিয়ররা পরে মুরব্বীদের মধ্যে কেউ মতামত দিবেন?
এর মধ্যে আর কেউ মতামত দিবেন? পিছনে এরকম কেউ আপাতত মতামত দিতে চাচ্ছে না, অনেক কথার উপর অনেক একমত আছে। মহিলাদের মধ্যে কেউ মতামত দিবেন? স্পিকার পাঠিয়ে দিব মাইক। জি, ওনাকে মাইক দেন কন্টেস্ট আছে। প্লিজ, একটু পরিচয় দিয়ে না। আমি মিউনিসিপ্যালিটির বাড়ি 8 নম্বর 8 আর 9 বাড়ি আমার। তো এই মিউনিসিপ্যালিটির কত অঘটন, কত কিছু ঘটতেছে, একমাত্র ইবল ভাইয়া এটাকে টেক কেয়ার করছে এবং করতে চাচ্ছে বলে আজকে এই মিটিংটা। তো আমি আশা করি প্রত্যেকটা বাংলাকে আমি সালাম দিই, সম্মান করি এবং ইজ্জত করি। আমার হাজব্যান্ড বাইরে থাকে, আমি বাড়িটা আমার দেখাশোনা করতে হয়। আমি অসুস্থ মানসিকভাবে এবং সব দিকে আমি অসুস্থ। তো ইবল ভাই জানে, মানে ইদানিং অনেকবার হলেই জানে যে আমি আমার মাথাটা অপারেশন হয়েছে, বাট আমি সবার সাথে জুড়ে কথা বলতে পারি না। তো আমি চাই না নিউজগুলোকে কোনো মানুষ, মাদক কিন্তু প্রত্যেকটা গলিতে গলিতে আছে। কেউ চিনে, কেউ চিন্তা না চিনা ভান করে থাকে, কেউ জানে, কেউ না জানে না ভান করে থাকে। কিন্তু এটা চলবে না, এটা চলবে না। আমিও অনেকের চিনি, কিন্তু অনেকে বলে থাক করে খাচ্ছে, কিন্তু করে খাচ্ছে এই এলাকার ছেড়ে যে করে খাইতে হবে, এখানে চলবে না। মানে একজনের জন্য 10 জন ক্ষতি হয়, তারপর মানুষের কথা শুনতে হয়। বিশেষ করে কয়েকদিন আগেও 8 নম্বর রোডে এসে বলে একটা ঘটনা ঘটছে, ইকবাল ভাই এটাকে সামলাইছে। তো এই জন্য আমি তার কাছে হাজার হাজার সম্মান দিচ্ছি এবং কৃতজ্ঞ হচ্ছে তার কাছে, এবং এই এলাকায় বাড়ির সবার কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু এই বিষয়টা কিন্তু খুব খারাপ। 7 নম্বর রোডে এগুলি হচ্ছে, 9 নম্বর রোডে এগুলি হচ্ছে, চুরে 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 জায়গায় জায়গায় থাকতেছে, কেউ দেখে কেউ দেখে না, কেউ বলে কেউ বলে না। এটা হবে না, হবে না, হবে না। প্রত্যেকটা বাড়িওয়ালা বলতে হবে এবং তাদেরকে বিদায় করতে হবে। টাকা বড় কথা না, বড় কথা এটাই। আর ইজ্জত সম্মান শুধু একজনের না, এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িওয়ালারই আছে, মান সম্মান সবারই আছে। আপনারা বড় ভাই, আমি আপনাদের ছোট বোনের মতো এবং মেয়ের মতো। আমি এই কথাটা বলছি এই কারণে যে ইকবাল ভাই তখন যা বলেছে এবং আপনারা যা বলেছেন সবই সত্য। কিন্তু একটা কথা, ময়লার প্রিন্সের বাড়ি যাদের আছে তারা সবাই তো সব ক্ষেত্রে বাড়ি করতে পারে না, সময় হলে করবে, তাই না? টাকার বিষয় আছে, বুদ্ধির বিষয় আছে, সমালোচনার বিষয় আছে, সব কিছু মিলেই। বাট এই যে ময়লার যে ঝুড়িটার কথা বলছে, যে ঝুড়িটা এখন কিনতে পাওয়া যাবে 3 থেকে 350, 3000 টাকা। এই ঝুড়িটা যারা বিল্ডিং আছে তারা ভিতরে রাখতে পারে। সো আর যারা প্রিন্সের বাড়ি আছে তারা তো এটা রাখতে পারবে না, কারণ গার্মেন্টসে মেয়েরা চাকরি করে, বাইরে অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। ওই ঝুড়িগুলি বাইরে থাকে, অতএব চুরে নেওয়ার সম্ভাবনা, কারণ সকাল 6টা থেকে শুরু হয়, একদম রাতের 12টা পর্যন্ত চুর। মানে এই জিনিসগুলি সামলাতে হবে, কারণ যারা এই এলাকার মধ্যে অলওয়েজ থাকে, আর যারা না থাকে তাদের তো আর তাদেরকে সহযোগিতা করতে হবে, এটাই তো বড় কথা। আর আজকের পর থেকে যে ভাড়াটাগুলি আছে সবার কাছ থেকে আইডেন্টি কার্ড নেওয়া, ছবি ওঠা এবং ওইগুলি সব ইকবাল ভাইয়ের কাছে জমা দিলে আমি আশা করি সবচেয়ে বেটার হয়। ইকবাল ভাই থানায় দেখ বা যেখানে দেখ, আমি তাকে সম্মান করি এবং আপনাদের সবাইকে আমি সম্মান করি। এই জন্য আমি আজকে আপনাদের সামনে এই কথাটা তুলে ধরলাম, আর কিছুই না। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ম্যাম আপনাকে, আপনার সাহসী বক্তব্যের জন্য। আসলে সবাইকে আগে আসতে হবে, আর একজন আগে আসলে অন্যান্য সবাই সাহস পায়। আমাদের ভিতরে যে সাহস নেই তা কিন্তু না, লুকাইতে আসছে। যখন একজন আসবে, 2 জন আসবে, 3 জন আসবে, তখন সবাই আসবে। এবং সম্মিলিত প্রচেষ্টায় আমার মনে হয় উনি যে দাবি করছেন, ওনার দাবি পূরণ করার কোনো ব্যাপারই না, একদম নর্মাল ব্যাপার। কেননা আমরা তো সবাই জানি, মানে 10-এর লাঠি 1-এর বোঝা, একা যেটা পারা যায় না 10 জন সেটা পারা যায়। অবশ্যই আমরা পারবো। আর কেউ কি মতামত দিবেন প্লিজ? মহসিন ভাই 11-26। হ্যাঁ, আমাদের মহসিন ভাই, উনি তো অসুস্থ। দেন ওখানে মাইক দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কথাগুলো বলছে ওনার সাথে আমি একমত। আর আপনারা যারা, যেমন ইকবাল ভাই যেসব কথাগুলো বলছে যেগুলো আমাদের এর জন্য আমি একমত। কিন্তু এর আগে আমি একটা কথা বলি, এর আগে থানার থেকে আমাদেরকে প্রত্যেক বাড়ির ফ্লোরের মালিককে একটা চিঠি দিছিল। সেই চিঠির ভিতরে ভোটার আইডি কার্ড, ভাড়াটিয়া ফর্ম, এগুলো সব দেওয়া হয়েছিল। এগুলো যদি, এটা আমার মতের কথা বলতেছে, আপনারা কেউ মাইন্ড করবেন না, যদি সবাই এইটা ফলো করে কিছু কিছু আমাদের আগে যাবে। আমরা যে উদ্বেগ নিচ্ছি যে কাজের জন্য, এটা আরও আগে যাবে। ইকবাল ভাই যেটা বলছে এটা কিন্তু খুব সুন্দর কথা বলছে। কারণ একতা যদি আমরা না হই তাহলে কখনোই এটা হবে না। কেন অতীতে অনেক কিছু দেখছি, অনেক নির্যাতনও হয়েছি,
তো এগুলো বলার দরকার নেই, এমনভাবে রাখি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। আর কেউ কি বলবেন? আপনারা কিছু গুরুত্বপূর্ণ মতামত দিবেন প্লিজ। আর কেউ মতামত দিবেন? অবশ্যই দিবেন। ওদিক দিবেন কেউ মতামত? হ্যাঁ আচ্ছা ভাই এখানে দাঁড়িয়ে বলেন। আসসালামু আলাইকুম। প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমাদের ইউসিগুলো আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা যারাই বসবাস করি আমাদের মিউনিসিপাল করছি বাইরের লোকের জায়গায় আনাগোনা বেশি, বাইরের লোকের আনাগোনাটা বেশি। কারণ দেখা গেছে ওই যে উমরা বরফটার ওই পাশে আমার বাড়ির সামনে, আমার বাসা হলাম 14 নম্বর লাইন, 17 নম্বর 18 নম্বর বাসা। এই সাইডটা মেন রোড দিয়ে অনেকগুলা পোলাপান দৌড়াদৌড়ি করে। যদি আমরা সত্য থাকি এগুলি বেশিরভাগ পোলাপানগুলো এই গুদারাঘাটের এই দিকে, কিন্তু তারা কোনো ঢুকতে সাহস পাবে না। এই বিরুদ্ধে আমাদেরও খুব সতর্ক থাকতে হবে। আর আপনি এই কমিটিকে যারাই এই উদ্যোগ নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই এই জন্য, এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। তারপর আমরা তাদের শুভকামনা করি, আমার তরফ থেকে যত সহযোগিতা করা যাবে আমরা চেষ্টা করি। ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে তার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। আপনাদের সহযোগিতা তো অবশ্যই, আপনাদের সহযোগিতা ছাড়া কিছু চলবে না। এরপরে কে আপনাদের মতামত দেবে বলেন একটু। আসসালামু আলাইকুম। ইউনিভার্সিটি পশ্চিম ব্লক মালিক সোসাইটির আজকের এই মহতী সভায় আমি কথা বলতে পারতেছি, সেজন্য আল্লাহ তাআলাকে শুকরিয়া দেব। আলহামদুলিল্লাহ। ভাই, আপনারা যে উদ্যোগ নিয়েছেন এটা অত্যন্ত মূল্যবান। এই উদ্যোগ অনেক আগে বানানো হয়েছিল, কিন্তু সেই উদ্যোগ শেষ পর্যন্ত বিলীন হয়ে গেছে। এখন আপনারা যদি নিতেছেন এটার জন্য আপনারা প্রশংসা দাঁড়িয়ে। আমাদের পট মালিক যারা মালিকেরা আছেন এরা বেশিরভাগই বইয়ের বেশি হয়ে গেছে, এরা বুড়ো হয়ে গেছে। তা আমার একটা মতামত হলো এদের যদি কোনো ছেলে টেলে বড় থাকে তো তাদেরকে এই সমিতির সদস্য বানানো যাবে। বাপের দেখা ছেলে হোক বা বাপকে রেখেও ছেলেকে করা হোক, এটা ভালো হয় আমার মতামত। তারপর আরেকটা কথা হলো এই বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে আমাদের এলাকার বলাবাদগুলো আসে, আমরা তাদেরকে কিছু বলতে পারি না। আমরা যদি একত্রভাবে থাকি তো তাদেরকে বলা আমাদের জন্য সহজ হয়, আমাদের শক্তি বেশি থাকে। আর আমার আরেকটা দাবি হলো যে আমাদের মনে হয় এখানে গেট করা উচিত। আমাদের যদি উদ্যোগ নিয়ে আমাদের ওই রোডে গেট করা হয় তাহলে হয়তো এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। তবে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সম্মানিত বাড়ির মালিক দেলোয়ার ভাইকে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এরপরে কে মতামত দিবেন? কে একটু সংক্ষেপে কে মতামত দিবেন? দেন, বলবেন কেউ কিছু? আপনাদের মতামতের উপর ভিত্তি করে কিন্তু আমাদের আগামী দিনের পথ চলা। মতামত যদি রেখে দেন পেটে, তাহলে আমরা জানলাম না কি চাইলেন। মোটামুটি আমাদের জানতে হবে কি চাওয়া পাওয়া আছে, ওইভাবেই আমরা আগাবো ইনশাআল্লাহ। প্লিজ একটু নামটা বলেন, বাসার নাম্বার বললেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান জিম, 6 নম্বর রোড, 19 নম্বর বাসা। সবার আগে আমি সবাইকে সালাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আর বিসমিল্লাহ বলে কিছু কথা বলতেছি। সেটা হলো যে আমাদের এলাকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে বাইরের এলাকার কিছু অপরিচিত মুখ আমাদের এখানে আসে এবং বিভিন্ন রোডে রোডে গলিতে গলিতে, যেই গলিগুলা একেবারে নিরিবিলি বেশি, যেমন আমাদের 13 নম্বর রোড, 10 নম্বর রোড, এই রোড 12 নম্বর রোড, এই রোডগুলোর যে মাথাগুলো আছে মসজিদের আশেপাশে, ওই জায়গায় সন্ধ্যার পরে ম্যাক্সিমামই অন্ধকার থাকে বা লোকজনের আনাগোনা থাকে না, সারাদিনও এমনি আনাগোনা কম থাকে। ওই জায়গাগুলোর মধ্যে কিছু কিছু টার্গেটকৃত জায়গা আছে। তো এই জায়গাগুলোর মধ্যে অপরিচিত মুখ যারা আছে তারা বিভিন্ন ধরনের ইফটিজিং, তারপরে মাদক,
এই ধরনের কাজগুলো করে। এই মাদকটা আমাদের সমাজের জন্য একটা মরণ ব্যাধি। আমরা এখান থেকে মুক্তি চাই। এজন্য আর ইফটিচিংয়ের যে ব্যাপারটা আছে, যে এলাকার ভিতরে যেগুলো হয়, এইগুলা থেকে আমরা মুক্তি চাই। এই জন্য আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। একজন মানুষ একদিন হয়তো বা বলে সবাই এই জিনিসটা সরায় দেয়, তো পরবর্তীতে আবার আসে। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে এই জিনিসগুলো থেকে আমরা কখনোই বাঁচতে পারবো না। আচ্ছা, এই ধরনের কিছু সমস্যা আমাদের সমাজে আছে। আর একটা জিনিস সেটা হলো আমরা কিভাবে আমাদের সোসাইটিকে বিল্ড আপ করতে পারি। আমাদের এখানে নতুন পুরাতন যারা আছেন সবাই মিলে একটা সোসাইটি দাঁড় করানো হয়েছে, একটা স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে। এখন এই স্ট্রাকচারকে আমরা সবাই বাহবা দিলাম, এরপরেই থেমে গেলাম, তো এইভাবে তো আসলে হয় না। সবাইকে সহযোগিতা করতে হবে। এখন আমার প্রশ্ন হলো, এখানে যারা উপস্থিত আছেন বা প্লট মালিক যারা আছেন, এরা কি সবাই সহযোগিতা করবে নাকি বাহবা দিয়েই থেমে যাবে? সহযোগিতা করবে ইনশাল্লাহ। আমরা চাই আমাদের সোসাইটি বিল্ড আপ করুক। আরেকটা জিনিস আমরা সবাই কিন্তু ময়লার বিল দেই। সব ভাড়াটিয়া বলেন, বাড়িওয়ালা বলেন, যেই বলেন, আমরা সবাই ময়লার বিল দেই। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের এখানে যারা অনেক ভাড়াটিয়া আছে, অনেক সময় আবার অনেক বাড়িওয়ালা আছে, বাসার 2 বিল্ডিং এর মাঝখানে যে রোডটা থাকে, চিপা রোডটা যেটা থাকে, ওটার মধ্যে অনেক সময় জানলা থেকে ময়লাটা ফেলে দেয়। ড্রেনের চিপা ময়লাগুলো ফেলে ফেলে আমাদের এই জায়গাগুলোকে একদম দুর্গন্ধযুক্ত এবং অবসবাসযোগ্য একটা জায়গা করে ফেলেন। আসলে একটা মানুষ সুস্থভাবে বাঁচার জন্য একটা ফ্রেশ এয়ার দরকার, একটা সুন্দর পরিবেশ দরকার। তো এই পরিবেশটা আমাদেরকেই তৈরি করতে হবে। হ্যাঁ, আমাদের বিভিন্ন জায়গায় এরকম পানি জমে থাকার কারণে, ময়লা থাকার কারণে মশা হয়, ডেঙ্গু হয়। এগুলা দ্বারা আমরাই আক্রান্ত হই, আমরাই অসুস্থ হই। সুতরাং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই জিনিসগুলা খেয়াল করলে বা এই জিনিসগুলা আমরা যদি চাই, আমরা ক্লিন রাখতে পারি আমাদের সোসাইটিকে। যার যার বাড়ির আশেপাশে অনেক সময় দেখা যায় প্রত্যেকটা রোডে রোডে এরকম বাসার সামনে সামনে বাড়িওয়ালাও কিছু বলে না, আর ভাড়াটিয়া যে থাকে ও হলো তরকারি বিক্রি করে অথবা রিক্সা চালায়, ও এরকম বাসার সামনে একটা রিক্সা রেখে দেয়, তরকারির ভ্যান রেখে দেয়, যাতে করে সবার অসুবিধা হয়, একজনের কারণে সবাই সাফারিং করে। এগুলা করা যাবে না, আমরা এগুলো থেকে মুক্তি চাই। তো বিভিন্ন সমস্যা আমাদের আছে, তো এই সমস্যা সমাধান করার জন্য আর আমাদের এই সোসাইটিকে বিল্ড আপ করার জন্যই আমাদের এই সোসাইটি, এই যে নিউ সি প্লট মালিক পশ্চিম প্লট মালিক সোসাইটি, এই সোসাইটিটা করা হয়েছে। আপনাদের সবার সহযোগিতা কামনা করে এবং সবার মতামত কামনা করে আমি আমার কথাগুলো শেষ করলাম। আর আমরা চাই, যেটা হলো যুব সমাজ যারা আছি, আমরা চাই আমাদের সমাজটা মসজিদ ভিত্তিক হোক, মসজিদ কেন্দ্রিক হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব জিবিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আর কি কেউ মতামত দিবেন অডিয়েন্স থেকে? আমরা এবার আমাদের এদিকে চলে যাই। এদিকে আমরা গুরুত্বপূর্ণ এদিকে কে দিবেন? আপনি দেন, আপনি দেওয়ার পরে খোকন বাইরে দিন। আমাদের ভাই কি এখন আপনি আগে দিবেন? ঠিক আছে, আমাদের এখানে বিসমিল্লাহির রহমানির রহিম। পরম সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যে এমন একটা মহতি সবাই আমরা উপস্থিত করছি, এই জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তাআলাকে জানাচ্ছি। আমি আলহাজ হোসেন আহমেদ, নিউসি 9 নম্বর রোড, 23-24 ভাষার অধিবাসী। আমি বিগত 2005 সাল থেকে এই এলাকায় বসবাস করি। 2005 থেকে এখন হিসাব করলে প্রায় 25-26 বছর। তা আমার কাছে মনে হয় অনেক দিনে এইখানে, তো এইখানে থাকতে থাকতে এমন হয়ে গেল যেন এখানে রক্ত মাংসা, এখানে কোনা কানি বা এখানকার নিউসির ধুলাবালির সাথে যেন মিশে যাচ্ছে দিন দিনে।
অনেক কষ্টে নিজে একটা ছোটোখাটো বাবু হোক যে বাবু হোক একটা বাড়ি করছে 2টা প্লট নিয়ে। তা আমার মনে হয় আমার জীবনের বিগত দিনের সঞ্চিত আয় দিয়ে বা নিজের দেশের কৃষি সম্পত্তি বিক্রি করে এবং ব্যাংকের লোন নিয়ে এই বাড়িটা নির্মাণ করা হলো। আর দ্বিতীয় কোনো বাড়ি করার মতো মনে হয় যেন আমি আর জীবনে আর সেই সময় আর পাবো না, মনে হয় না। যদি আমার ছেলেপেলে বা আমার মেয়েরা পায় সে অন্য কথা। তো এমন সময় এই অবস্থায় আমাকে এইখানে বসবাস করতে হবে। আরেকটা পরিস্থিতি আমি দিচ্ছি, আমি শুধু এই এলাকার অধিবাসী নই, এই এলাকার জামাইও। আমি 1991 সালে এই যে মেইন রোডে এই ব্লকের 24 নম্বর বাসা, আমার বাসা 24 নম্বর বাসায় আমার বিয়ে হয়। সেই 24 নম্বর বাসায় স্বর্ণ মন্দির স্বর্ণকুঠির বরাবর যে বাড়িটা 6 তলার সাথে যে 3 তলা বাড়িটা, ওইটা আমার প্রাক্তন শ্বশুর বাড়ি। আমার শ্বশুর শাশুড়িরা নেই, কিন্তু এইখানে আমার মামার শ্বশুর এবং খালার শাশুড়ি থাকেন। আর আমার শ্বশুর বাড়ির আমার শালা সমাধি, ওনারা আলহামদুলিল্লাহ সবাই সমৃদ্ধশালী, সবাই ভালো অবস্থায় আছেন এবং ভালো প্রশাসনিক লেভেলে চাকরি করেন। এবং তাদের মধ্যে 2 ভাই, আমার ওয়াইফের 2 ভাই বর্তমান রানিং ওসিও। তো তারা এখানে আসেন না খুব, এমনকি শাহ আলী থানায় তারা কখনো আসতে চায় না। কেননা যে আমি আতিক, আমি মেহেদি, আমি এই এলাকার অধিবাসী, আমি আবার ওসি হয়ে এখানে আসবো, আমাকে কেউ সম্মান করবে? এই ধরনের প্রশ্ন তাদের থাকে। তো এই জন্য বললাম আমি আপনাদের জামাইও বটে। যেমন আমি যদি যাদেরকে ওই রোডে শাহিন ভাই বলি, উমুক ভাই বলি, আমার ওয়াইফও বলে মামা, কেননা সে ওই এলাকার ভাগ্নি। তো এই জন্যে আমি এখানে আপনাদের কাছে অধিকার বেশি খাটাচ্ছি। আর আজকে মনে হয় যেন এমন একটা অনুষ্ঠান হওয়াতে আমি একটু বেশি খুশি। সে খুশিটা কেন জানেন? এই সংসদ এই সোসাইটি করতে, সোসাইটি একটা বিরাট একটা অ্যারসিকেট শব্দ, এটা একটা ল্যাটিন শব্দ। সোসাইটি একটা আবিচ্ছেদ্য। এই সমিতিকে দেওয়ার জন্য নিউ সি ব্লক, মালিক সমিতি, মালিক সোসাইটি, অনেক কিছু আছে, কিন্তু শেষ পর্যন্ত এই ওসি সাহেব এবং আমি এবং আমাদের সেলিম মোল্লা এবং আরও ইয়াং জেনারেশনের যাদেরকে হাবিব আর অনেক আছে, যেমন সোহেল, লাভলু, এই ধরনের মিলাই এমন একটা নাম আমরা সৃষ্টি করছি যেটা ল্যাটিন শব্দ এবং সোসাইটিতে আমরা পরিণত করছি। যেমন গুলশান মনার্জি গেলে বলা হয় সোসাইটি, সেখানে সমিতি বলা হয় না। কিন্তু আমরা ভাবছিলাম যদিও আমরা ছোট মানুষ, ছোট ছোট ঘর, ছোট ছোট পরিবেশে, কিন্তু এইখানেও অনেক সোসাইটি সম্মত লোক বসবাস করে। আজকে বিশ্বাস করেন আমাদের এখানে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছে, বিকারুন্নেসার ছাত্রছাত্রী আছে, আমাদের এখান থেকে কানাডা থাকে আমাদের ভাই বেড়াদার, আমাদের ছেলেমেয়েরা আছে, আমাদের এখান থেকে লন্ডন থাকে, আমাদের এখান থেকে ফ্রান্স থাকে, ফ্রান্স আমার মেয়ে থাকে। একটা কথা বলার প্রসঙ্গে বললাম আর এই ধরনের আছে। কিন্তু আমরা তো ছোটো নয়, ছোটো আমাদের মন, কিন্তু আমরা ছোট বাসায় আসি বলি হয়তো ছোট তা নয়। আমরা যখন চতুর্দিকে তাকাই এই নিউসির আশেপাশে, আমরা মনে হয় যেন একটা স্বর্গে বাস করি। এত সুন্দর পরিবেশে কি অন্যান্য এলাকা কি আছে? আমার তো মনে হয় এমন কোনো। তো সুতরাং আমরা অত্যন্ত নিম্ন, মধ্যবিত্ত না, নিম্ন পরিসরের নিম্ন ফ্যামিলি, কিন্তু আমাদের মধ্যে ঐক্য একতা না থাকার কারণে আমরা আজকে এই অবস্থায়। তো আমাদের যে যুবক সম্প্রদায় যে এই অ্যাটিটিউড, এই যে তারা দায়িত্বটা নিতে যাচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত সুখবর এবং আমি তাদেরকে মোবারকবাদ এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি তাদেরকে এই ব্যাপারে আমিও তাদেরকে সহযোগিতা করছি। যেমন একটা কথা বলি, এই 1 থেকে 15 নম্বর রোড পর্যন্ত যদি কোনো অন্ধকার থাকে, কোনো রাস্তায় যদি লাইট না থাকে, এই যে আমার নাসির ভাই আছে বা এই যে সভাপতি সাহেব আছে, শাহিন ভাই আছে, ওনারা জানে আমি সিটি কর্পোরেশনে যোগাযোগ করে এইসব বাতিগুলো লাগাই। আমাদের এই 15 নম্বর রোড, 1 থেকে 15 নম্বর রোডে উপরে আবার নিচে কোনো ঝাড়ু দেওয়া হইতো না। আমি নিজে ব্যক্তিগতভাবে, আপনারা বিশ্বাস করেন কিনা জানেন, আমার প্রতিভা সিনিয়র ভাই আছে, ওনারা জানেন আমি নিজে ব্যক্তিগতভাবে যে ওইখানে মিটিং করে তাদেরকে দিয়ে এই সমস্ত কাজগুলো করে। ইভেন কিছুদিন আগে মসজিদের সামনে যে ভাগার যে সমস্ত ময়লাগুলো ছিল, এটাতে আমি 36টা ছবি পাঠাইছি ওইখানে। সেই ছবির বিনিময়ে ওই কাজগুলো করে এবং এদিকের কাজগুলো আমি করাইতাম। কিন্তু নতুন সংসদ, নতুন সোসাইটিওয়ালারা বললো যে আপনি একটু বিরত থাকেন, এবার আমরা একটু আগাই। তো ওনাদের মাধ্যমে আগান, ওনারা আমাদেরকে পরবর্তীবার যা বলে যে আপনি আমরা আগাই, আমরা সহযোগিতা করব। তা আমি আজ বেশি খুশি, মনে জান আমি একটু শান্তি পাইতেছি। তো ওই কাজগুলো আমি নিজে থেকে কেন করতাম? আমার কাছে ভালো লাগতো না, কারণ আমার রক্তে সেই ধরনের
গতি আছে যে এই ধরনের ময়লা, এই ধরনের ইফটিসি, এই ধরনের কিশোর গ্যাং, এগুলা কিন্তু আমার সহ্য হইতেছিল না। তো আজকে নতুনদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে আমরা আগাচ্ছি। আমরা সিনিয়ররাও পিছনে নেই, তোমাদের সাথে আসি। তোমরা আমাদের কর্ণধার। একদিন আজ হোক কাল হোক একদিন আমরা এখান থেকে চলে যাব, আমরা শেষ হয়ে যাব, হয়তো আমরা মৃত্যুবরণ করব। তখন তোমরাই এটা সব কিছু গ্রহণ করবে। তখন সক্রেটিসের ওই কথায় মনে থাকবে, যেটা আমাদের ইকবাল সাহেব, প্রাক্তন ওসি সাহেব বলছেন, আই টু ডাই, ইউ টু লিভ, হুইচ ইজ বেটার, গড নোজ অনলি। তো একদিন সক্রেটিসটাও মানুষ তখন খারাপ, লোকেরা খারাপ জানছে, আজকে মনে করে যে সক্রেটিস তখন এটা ভালোই করতেছিল। তা আপনারা বা তোমরা যারা এখন করতে চাচ্ছ, তোমরা একদিন তোমরা ধন্যবাদ পাবে, আর সবার কাছে গ্রহণযোগ্যতা আসবে। আমি আমার এই বক্তব্য রেখে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ। সবাইকে দোয়া করেন, সবাই যে একসাথে এই সংগঠনে আগে যান, এই দোয়া করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ হোসেন আহমেদ ভাইকে তার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। এ পর্যায়ে আমাদের সম্মানিত প্লট মালিক, আমাদের এলাকার মুরব্বী জনাব আমজাদ সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাই আমাদের এই ইয়ং জেনারেশন যারা এই উদ্যোগ গ্রহণ করেছে। তো আজকে আমাদের এখানকার যারা অনেক কিছু বলতেছি, এখানকার যে সমস্যাগুলো সবারই কম বেশি জানা আছে, কিন্তু আজকে আমাদের দরকার হচ্ছে কমিটি গঠন করা আগে। কমিটিটা গঠন হয়ে গেলে তখন এর মাধ্যমেই আমাদের সমস্যাগুলো সমাধান হবে। আজকে আমরা যতই বলতে থাকি কমিটিকে জানানোর জন্য মতামত দিচ্ছি আমরা, কিন্তু এখন আমাদের জরুরি হচ্ছে কমিটিটা গঠন করা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনাব মাহবুব রহমান, আমাদের 14 নম্বর রোডের বাসিন্দা, মূল্যবান বক্তব্য রাখলেন। সংক্ষিপ্ত করলে ভালো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহাম্মদ ওয়ানা সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহর উপরে ভরসা করে আপনাদের সামনে এই আয়োজনে দুটো কথা বলার জন্য হাজির হয়েছি। দোয়া করবেন যাতে আপনাদেরকে কিছু উপদেশমূলক কথা বলতে পারি। এই সোসাইটি সেই 90-এর দশকে 95 সাল থেকে শুরু হয়েছে আমাদের এই নিউজমূলকের কার্যক্রম। আমরা এর পূর্বে সমিতি করেছি, মসজিদ করেছি, গ্যাস লাইন সঞ্চালন করেছি, পানির লাইন সঞ্চালন করা হয়েছে। গোপনে গোপনে চোরের মতন চুরি করে করে ঘরে 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 প্রতি লাইনে কমিটি করে দায়িত্ব দিয়ে তাদের দিয়ে সিগনেচার করা হয়েছে যে আমরা এখানে পানি নিয়ে আসবো, গ্যাস নিয়ে আসবো। এখানে 5,000 7,000 টাকার গ্যাস 2 লাখ 3 লাখ টাকা করে কন্ট্রাক্টররা দিবে। এই কন্ট্রাক্টে কখনো গ্যাস আসে না। এখানে আমার এক ভাই মারা গিয়েছে, জনাব মুকুল 6 নম্বর রোডে ছিলেন। উনি আমাদের সাথে একত্রিত হয়ে ওই ফ্রেশ কোম্পানিতে উনি চাকরি করত, সচিবালয়ের দায়িত্ব দিয়েছিলেন উনি। গ্যাসের পানির বিভিন্ন উন্নয়নের ওই ডাটা দেওয়ার জন্যে। পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে আল্লাহর রহমতে সব হয়েছে। এখন যারা আসছেন তারা এই দুঃখের কাহিনী কেউ জানে না। তবে যত কিছু আমরা করি এর ভেতরে বিরাট বিরাট ধরনের সন্ত্রাস ছিল। সেই সকল সন্ত্রাস জালেমেরা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে। এখানে অনেক বাড়িওয়ালা যারা সমাজের কাজ করছে, অনেক বাড়িওয়ালাকে কেস দিয়ে জেল খাটায়া এখান থেকে ভয় ভীতি দেখা সরাই দিছে। তাদের মধ্যে একবার বলিষ্ঠ ভূমিকার মধ্যে শুধু আমি আছি এই কারণে এই যে আপনাদের উপস্থিতির মধ্যে
শুধু এই না, 484টা প্লটের সমস্ত মালিক যদি একত্রিত হয়ে যদি বলে যে তাদের সামনে বলতে পারবো চ্যালেঞ্জ করে যে আমার দ্বারা আপনাদের 5 টাকার কোনো ক্ষতি হয়েছে কিনা, ইনশাল্লাহ কেউ বলতে পারবে না। আমার গর্ব যে কেউ তুই করে বলতে পারবে না। এখানে যে একটা সোসাইটি নামক আমাদের সংগঠন বর্তমানে হইতেছে, এগুলো ঘাত প্রতিঘাতের অনেক অনেক ওই কষ্টের পর এই বর্তমান নবীন ছেলেপেলে উদ্যোগ নিয়েছে। আমাদের সবাইকে এর সহযোগিতা করা উচিত। তা আপনারা সবাই সহযোগিতা করবেন। সহযোগিতা করলে আমরাও ঈশ্বরের সাথে থাকব। তার কারণ যে কোনো সোসাইটি করেন, যে কোনো কমিটি করেন, যে কোনো উন্নয়নমূলক কাজ করেন, একটা কমিটির দরকার হয়। ইকবাল সাহেব বলে গেছেন এখন ওনার চাকরি শেষ, এই জন্য আজকে আপনাদের সামনে আমাদের সামনে কথা বললেন। ইকবাল সাহেবকে আমরা অনেক চেষ্টা করছি আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, কিন্তু তখন পাই নাই। হ্যাঁ, যাক আল্লাহ তাকে অনেকদিন পর অবসরে দেওয়ার কারণে আসছে, আমরা তাকে সবাই সহযোগিতা করি। আমি ঢাকা সিটি কর্পোরেশনে চাকরি করতাম। 97 সাল থেকে এই মহল্লায় লাইটের ব্যবস্থা করা হয়েছিল নিজের পকেটের পয়সা দিয়ে। যারা লাইট লাগায় মিস্ত্রিরা, এরা কিছু সাফান খাওয়ার পয়সা পায়, সেই পয়সা কার কাছ থেকে দিবেন? আমরা এই মসজিদ করতে গিয়ে হাজার হাজার টাকা আমরা প্রথম অবস্থায় দিয়েছি। মসজিদে 5-7 জন লোক, এখানে আমি দেখতেছি 3-4 জন লোক উপস্থিত আছে। আর যারা মূল কমিটি ছিল, এই কমিটির ভেতর ছোট ভাই আমি একাই। এরপরে আর 2-1 থাকতে পারে, সবাই আমাকে দেখা হলেন। যাই হোক, একটা সংগঠন হলে সেই এলাকার জন্য সেই মহল্লা নিয়ে অনেক ভালো হয়। আমি এটা অনেকবার আমার মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারির সাথে আলাপ করছি যে ভাই আসুন আমরা একটু উদ্যোগ দিয়ে মহল্লাটা আরো একটু উন্নতি করি। তার কারণ রাস্তাঘাট হচ্ছে সিটি কর্পোরেশন করে দিয়েছে, এর পিছিয়ে পরিশ্রম গেছে। চত্বরে যে ওই সিটি কর্পোরেশন আসে যে রাস্তা করে দিচ্ছে তা না, এর পিছিয়ে অনেক শ্রম দিতে হয়েছে। এই যে রাস্তা করতে গিয়ে কোথাও কিন্তু উঁচু নিচু হয়েছে, দৌড়ে গেছি ওই ইঞ্জিনিয়ারের কাছে, ফোন করে বলে দিচ্ছি যে এখানে এই সমস্যা হয়েছে। মাঝখানে যে ন্যাশনাল কভার প্রতি রাস্তার মাঝে মাঝে এবং মেইন রাস্তাগুলো করার পরে যখন বাইলেন এটা এরা এমনি কাজ করে চলে যাচ্ছে, আমরা সেটা এই বাইলেন গুলোতেও ড্রেন দিতে হবে। এখন ইনশাল্লাহ হয়ে গেছে। এটা এখন আমাদের এলাকার এখন গুলশান বলেন যায়, বসবাস করতে কি খারাপ লাগে, লজ্জা লাগে? লাগে না। কিন্তু আমরা অল্প আয়ের লোক, আমাদের জন্য এটি গুলশান, এটি ধানমন্ডি। সেটাকে আমরা আমাদেরকে ধরে রাখতে হবে। ধরে না রাখলে ওই বাহির থেকে এখানে একটা ছেলে বলে গেল যে বিভিন্ন রাস্তার মাথায় যদি গেটের ব্যবস্থা করা যায় বা সিকিউরিটির ব্যবস্থা করা যায়, তাহলে মহল্লার পরিবেশটা ভালো হয়। এটা আমরা অনেক কম করে হলেও 20 বছর আগে চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের প্লট মালিকের মধ্যে কতগুলো নির্যাতন, এরা এটা করতে দেয় নাই। পরে বিচার টাকা দিয়ে নিজের পয়সায়, তখন এত ওই সিটি কর্পোরেশন এখানে ওই উন্নয়ন করার জন্য আসে নাই। আস্তে আস্তে ধীরে ধীরে এই রাস্তা 3বার করে করা হলো। সেই 14 সাল না 8 সাল থেকে শুরু করে এ পর্যন্ত 3বার অনেক এই রাস্তা। আস্তে আস্তে এখন ইনশাল্লাহ খুব সুন্দর হয়েছে আমাদের মহল্লা। এখন এই সোসাইটি এদের ভবিষ্যৎ উজ্জ্বল, খুব ভালো। এখানে একটা কমিটি হলে এর পিছনে যে কমিটি করতেছে সেই কমিটির মধ্যেও একটা হিসাব নিকাশ করতে হবে। আর শুরু থেকে এখানে 2-3টে সমিতি আছে, প্রত্যেকটা সমিতির আমি শক্ত হাতে সভাপতির দায়িত্ব দিতে চাইছে, না সভাপতি দরকার নাই, সেক্রেটারি না দরকার নাই, বললাম আমি নিজে বলছি আমাকে কৃষি কাজের দায়িত্ব দিন, যে কিভাবে শক্ত হাতে ধরতে হয়
আমি যেটা ধরছি সেটাই ইনশাল্লাহ সাকসেস। এই মসজিদ শুরু থেকে আমি কেশিয়ার ছিলাম 11 সাল পর্যন্ত। 11 সাল পর্যন্ত থাকার পরে আমাদের সম্মানিত কোর্ট মানে জনাব গোলাম নবীর শত্রু আমি, আমার দ্বারা কোনো নয় ছয় হবে না, এই জন্য আমাকে রাখা যাবে না। ঠিক আছে, আমি থাকবো না। আমার এক ভাইকে দিয়ে গেছি, ও নয় ছয় করে নাই, কিন্তু ও হচ্ছে খুবই সহজ সরল। তার সাথে যে একটা প্রতিবাদ করতে এই ক্যাপাসিটি তার নাই। হ্যাঁ, একজন কেশিয়ার হতে হলে, তবে আমার এখন বয়স হয়েছে, যখন এখানে আসছে তখন আমার বয়স ছিল 29 বছর। হ্যাঁ, আর বিগত 30 বছর 32 বছর পার হয়ে গেছে। এখন আর সেই এনার্জি নেই। আমি যদি কোনো প্রগতি করতে চায় বা করে, আমাকে যদি রাখতে চায় একবারে নিচের একটা কোন একটা সদস্য বানায় রাখলে আমি সহযোগিতা করতে পারবো সিটি কর্পোরেশন থেকে। এখন রিটার্ন করছি সদরমতি, রিটার্ন করার পরে ওখান থেকে যে একবার বেসিক খাওয়া চলে যাচ্ছে তা না, এখনো যদি এই অফিসে লাস্টে অফিস করছি এই শনির কাছে। এখন আপনাদের সাথে নিয়ে গেলে দেখবেন দাঁড়ান থেকে শুরু করে ওই জোনাল পর্যন্ত কতটুকু সম্মান করে। এটা একমাত্র সরলতার কারণে, ব্যবহারের কারণে এই সম্মানটুকু পাই। যে যেটাই করেন, আমি সেলিমকে পরামর্শ দিচ্ছি, হাবিবকেও পরামর্শ দিচ্ছি, দিয়ে বলছি এটা ক্যাপ্টেন যে করবে সে যদি শক্ত হাতে ধরে রাখতে পারে তাহলে সাকসেস। হ্যাঁ, আমরা তো আছি, আমরা পিছিয়ে আছি, ইনশাল্লাহ দিক নির্দেশনা দিব। আপনারা বা তরুণ সমাজ তোমরা এগিয়ে যাও ইনশাল্লাহ। এবার ওই সন্ত্রাস চাঁদাবাজ ওই জানেন, হ্যাঁ, ওই ফেরাউন নাই আর। হ্যাঁ, এখন ক্লিন রাজনীতি চলছে। হ্যাঁ, এই রাজনীতিতে ওই ধরনের কোন লোক থাকবে না ইনশাল্লাহ। এই উপদেশমূলক কথা বলে যদি আপনাদের কারো যদি কষ্ট লেগে থাকে, আল্লাহ রাস্তে ক্ষমা করে দিন। আর ভবিষ্যতে মিটিং এটাই শেষ না, আরো মিটিং করতে হবে। হ্যাঁ, একটা সংগঠন দাঁড় করতে হলে কিছু শ্রম দিতে হয়, কিছু অর্থ অপচয় করতে হয়, ব্যয় করতে হয়। আরো মিটিং হবে, তখন ইনশাল্লাহ দিক নির্দেশনা দেওয়া যাবে। সেভাবে চললে এই সোসাইটি মিউনিসিপাল যদি সবাই যদি সব মনে কাজ করেন, এই মিউনিসিপাল ইরার হওয়া যাবে। ইরার রেডিং থেকে সারা পৃথিবী কন্ট্রোল করা যাবে। এই আমার সংক্ষিপ্ত বক্তব্য, এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিন। ধন্যবাদ জনাব মাহবুব সাহেবকে গুরুত্বপূর্ণ মতামত এবং বক্তব্যের জন্য। পর্যায়ে আমাদের সেলিম ভাই, আপনি আগে বক্তব্য দেন, আপনার মতামত দেন, এরপর খবর ভাই। আমাদের সেলিম ভাই অত্যন্ত সুপরিচিত। সেলিম ভাই ওনার গুরুত্বপূর্ণ মতামত রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সম্মানিত যেহেতু সভাপতি নাই, আমাদের মসজিদ রহমানী জামে মসজিদের প্রতি, অত্র মসজিদের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং অত্র এলাকার যারা আমরা বসবাসকারী মালিক পৌর সমিতির সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম। আমরা এখানে আসছি একত্রিত হয়েছি একটা উদ্দেশ্য, যে আমাদের এই এলাকার পরিবেশ পরিস্থিতি ভালো করা। আমাদের দুইটা উদ্দেশ্য আছে, একটা হলো পরিবেশ করা, উন্নতি করা, একটা হলো আপনার সামাজিক উন্নতি। যেটা একটা যেমন সন্ত্রাস, চাঁদাবাজি বা মাদক, এগুলি নিয়ন্ত্রণ করতে হবে আমাদের। এটা নিয়ন্ত্রণ করতে পারলে আমাদের যারা জেনারেশন আছে তারা ভালোভাবে চলতে পারবে, কারণ এটা নিয়ন্ত্রণ করতে না পারলে আমাদের জেনারেশন নষ্ট হবে। আর দ্বিতীয় হলো আমাদের পরিবেশ, ময়লা দুর্গন্ধ আবর্জনা আগে থেকে যে রাস্তা তৈরি হচ্ছে অনেক পরিষ্কার আছে, তবে আরো পরিষ্কার করতে হবে, মাঠ পরিষ্কার করতে হবে এবং সবাইকে মিলে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবার ইমান মজবুত থাকতে হবে। যদি ইমান মজবুত না থাকে, আজকে আমার উপরে অনেক সময় এই কাজ করতে গেলে অনেক ব্যথা, অনেক কষ্ট হয়। কারণ আমি কাউকে নিষেধ করলাম তো ভাই এটা করল না, সেটা হলো দুইটা চারটা ছেলে আমাকে শাশুড়ি গেল মারতে আসলো। এই যখন আপনারা শুনবেন এভাবে সবাই একত্রিত হবে। আরেকটা আছে, এইটা একটা কমিটি ফর্ম করতে হবে। কমিটির মাধ্যমে প্রতিটা ব্যক্তির কাছে
নাম্বার থাকবে, একটা বাঁশি থাকবে, একটা লাঠি থাকবে। যদি প্রয়োজন হয় সন্ত্রাসীরা কেউ আসে, একটা বাঁশি দিয়ে এক করলে সবাই বাঁশি দিবে, লাঠি দিয়ে আসবে, যাহাতে তাদেরকে প্রতিরোধ করে। খালি হাতে আপনি প্রতিরোধ করতে পারবেন না, কারণ তাদের কাছে অস্ত্র থাকে। আপনি খালি হাতে প্রতিরোধ হাতে আমরা অস্ত্র তো ব্যবহার করতে পারবো না, এবং লাঠি ব্যবহার করতে পারবো। আমাদের প্রশাসন আছে, প্রশাসনের সহযোগিতা দিতে পারবো। আমরা যারা অনেকেই হয়তো রাজনীতির সাথে জড়িত আছি, তারা আমরা হয়তো অনেক সহযোগিতা আপনাদের করতে পারবো। তবে আমরা এখানে যারাই আছি দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। যার যার দল সে করবে, আমি আমার দল করবো, আরেকজন দল করবে, দল করা কারো কোনো নিষেধ নেই। কিন্তু এইখানে যে সোসাইটি আছে, সোসাইটিতে স্বতন্ত্র ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে, দল মত নির্বিশেষে। আর আমি আমার বক্তব্য খুব একটু বেশি করবো না, কারণ এখানে অনেক বক্তা আমার দল ভাই অনেক পয়েন্ট টু পয়েন্ট কথা বলে দিয়ে গেছে, এখানে আমার বক্তব্য খুব বেশি থাকে না। তাই আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ। আমি ইমানের সাথে এই দায়িত্বটা যারা আসবেন, তাই ইমানের সাথে দায়িত্বটা পালন করবেন, জনগণের সেবা করবেন, জনগণের সেবাই আপনাদের জন্য উদ্দেশ্য হয়। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সেলিম, মিরসুরা 8 নম্বর রোড, 4 নম্বর রোড। দেখা যেতেছে এটাই আমার বাড়ি না। ধন্যবাদ সেলিম ভাইকে ওনার গুরুত্বপূর্ণ মতামত প্রদানের জন্য। এরপরে আমাদের খোকন ভাই, আমরা ওনাকে তো সেই দিকে দিচ্ছি ওনার গুরুত্বপূর্ণ মতামত। আসসালামু আলাইকুম। 3-10, আমার বাড়ি হলো 3-10। আমার নাম সাইফুল ইসলাম খোকন। মিউনিসিপাল হলো প্লট মালিক সোসাইটি। প্লট মালিক সোসাইটির যে উদ্দেশ্য নিয়ে এই প্লট মালিক সোসাইটিটা করা হয়েছে, আমার মনে হয় ইকবাল ভাই এটা উদ্যোক্তা বেশি, যাক ওনাকে ধন্যবাদ জানাই। কিন্তু এই সোসাইটিটা সম্পূর্ণ অরাজনৈতিক, কোন রাজনৈতিক সংগঠন নয়। এবং আরেকটা দাবি জানাইছে একজন, গেট গুলা করার জন্য আমি অনেক আগে থেকে অনেককে বলেছি, ঠিক আছে। আমার মনে হয় ওনারা যা বলছে সবার সাথে আমি একমত, এবং এটা অরাজনৈতিক সংগঠন সুন্দরভাবে চলুক, এটাই আমি চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এক কথাই প্রকাশ করছেন, আমরাও বুঝতে পারছি। তো আর কেউ কি মতামত দিবেন আপনাদের মধ্যে? আচ্ছা, সেলিম ভাই, আকাশ ভাই, মুক্তিযোদ্ধা আকাশ আলী সরকার। আসসালামু আলাইকুম। এলাকাবাসী, আমি একান্নরিত এরকম বাড়িওয়ালা, আমরা যদি একে অপর বাড়িতে দেখা করতে যাইতাম তাহলে হয়তো ভিতর মিল লাগতো। এই যে আমরা বাড়িওয়ালা মানুষ আমরা এখন রয়েছি, এটাকে আমার কাছে লাগতেছে মহাসমাবেশ। আমরা অবসর সমিতি একটা সমিতি রয়েছে, বৃদ্ধ অবসররত বসি এইগুলো সাহেব, আমরা এখানে বসে পরবর্তী পদক্ষেপ হলো সেগুলোকে একটা সমিতি করতে হবে। আমি প্রস্তাব করলাম মালিক সমিতি। তো অন্যান্য আমাদের যুবক ভাই সমিতি ভালো শোনা যায় না, তাহলে কি সোসাইটি, আমার সোসাইটি, সোসাইটি বাংলা কি সমাজ। এই সমাজ যারা আমরা কি এই পরিবার যে আমার দল মানে শেষে আমরা একটা সমাজ হয়েছি। এই সমাজ কি একে অপরের জন্য সবাই সবার জন্য যদি এক থাকি, আমার বাড়ির বিশেষ অনলাইনে বাইরে ময়লা ফেলায়, তাও দেখলাম কিশোর সাহেব সুখ টানতেছে, দিলাম একটা দমক বিরোধ বলে আমি সেটা যদি আমার বাড়ি উঠতে বলবো। সেক্ষেত্রে এই সমাবেশটা এই বাড়ি এলাকায় সমিতির আছে কি গুরুত্বপূর্ণ। এরপর দেখবেন এই সমিতির সোসাইটির চালাইতে ইলেকশন হবে, এত গুরুত্বপূর্ণ এটা রেজিস্ট্রেশন হবে, এটা আমাদের ঘর থাকবে, টিভি থাকবে, পত্রিকা থাকবে, আর অন্যত হবে ইনশাল্লাহ। তো এইটার সমস্ত স্থানীয় সিগন্যাল সাহেব, কারণ আগেও আমরা চেষ্টা করছি এরা করার জন্য, কিন্তু হয়তো সফল হন নাই। কিন্তু আমি ওসি সাহেবের সাথে যারা নাম মনে থাকে না, এই যুবক ভাইরা এরা অবদান করছে। অবদান যে কার্যকলাপ গুলো হবে, একটা গঠনতন্ত্র হবে, ওই সাথে সব এই মিডিয়া গেছে তার এই কথা বলে যে এই সমিতি যে কার্যক্রম হবে পরিবেশ থেকে উনি গঠন করবে কিছু অংশ আমাদের বলে গেছে। তো কথা হলো যে নিজেরা ভালো
সমাজ ভালো, আর সমাজ ভালো হলে আমরা সবাই ভালো। কাজে প্রত্যেক মাইয়ারা বললাম বাড়ি দিচ্ছে সবাই ময়লা ফেলাই, বাড়ির সামনে ময়লা ফেলাইতে পুকুরে করে ফেলায়। সেক্ষেত্রে প্রত্যেকটা গরিব মাঝের দিকে মাথায় উদ্যোগ পাই, আমরা এই সমস্ত উদ্যোগ নিয়ে বড় বড় ডাস্টবিন দিই। আর ওদের পুকুর বেটা আর কিছু করতে পারবো না, পরিষ্কার হবে না, সেসব কথা আমি আকাশারি সরকার বীর মুক্তিযোদ্ধা। আমার বাড়ি হইল 8 নম্বর রোড 17 বাড়ি। আমার সবাই ছিলেন, আমি 21 বছর ধরে চাকরি 2004 সাল থেকে 2004 সাল থেকে আমি যে ব্যবসা এলাকা কি ছিল, কি অবস্থা ছিল, আল্লাহ এখন কত উন্নত করছে, ভবিষ্যতে আরো হবে। আমরা একে অপরের প্রতি অক্লান্ত ভালোবাসা, শ্রদ্ধাবোধ, প্রেমবোধ এই নিয়ে থাকি, সমাজের উন্নতি হবে, অবনতি হবে না। সবাইকে আমাদের সাহেবের কিছু ঘটনা পরবর্তী গিয়ে জন্য এখন আমার কমিটি আছে, আমার কমিটি যা করবো পরবর্তী একটা সমাবেশ আমরা পরে পাবো, সেটা ওদের মধ্যে ঘোষণা করে দিতে আমাদের আশা। আর কিছু বলার নাই, সবাইকে সালাম শ্রদ্ধা জানিয়ে আমি যদি বলছি আসসালামু আলাইকুম। ধন্যবাদ ওনার মূল্যবান মতামত প্রদানের জন্য। আসলে আমরা যারাই মতামত দিচ্ছি অধিকাংশ বক্তার মতামত একই ধরনের মতামত যদি আমরা দিতে যাই তাহলে আমরা নতুন কিছু পাইলাম না। আমাদের মধ্যে আসলে অনেক ইস্যু ছিল, আমরা বলতে পারতাম। পরবর্তীতে ইনশাআল্লাহ আবার এরকম আলোচনা হবে, আমরা বলবো। যেহেতু আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, আমি আজকে যারা এই সুন্দর আয়োজন করছেন, আয়োজনকারীদের পক্ষ থেকে আমি আপনাদেরকে একটা প্রাথমিক একটা দাঁড়া করাই দিই। সেটা হচ্ছে যে আমরা কমিটি করবো। আমরা মোটামুটি আপনাদের সাথে আলাপ আলোচনা করেই হবে। কমিটির কয়টা পার্ট থাকবে, যেমন আমার একটা উপদেষ্টা পরিষদ থাকবে, এটা প্রস্তাবিত, পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করে সংশোধিত হতে পারে। যেমন আমরা 10 সদস্য বিশিষ্ট একজন উপদেষ্টা পরিষদ করলাম। আমাদের প্রস্তাবিত হচ্ছে যে আমাদের ঢাকা 14 আসনের মাননীয় সাংসদ যখন যিনি নির্বাচিত হবেন তিনি হবেন আমাদের 1 নম্বর প্রধান উপদেষ্টা। যিনি ঢাকা 14 আসনের মাননীয় সাংসদ নির্বাচিত হবেন, যখন যে সময় যিনি নির্বাচিত হবেন তিনি হবেন 1 নম্বর উপদেষ্টা। 2 নম্বর উপদেষ্টা আমাদের প্রস্তাবিত আর কি আমরা, যে যিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য থাকবেন তিনি হবেন 2 নম্বর উপদেষ্টা পরিষদের সদস্য। 3 নম্বর যিনি আমাদের ঢাকা 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হবেন যখন হয়, তিনি হবেন 3 নম্বর উপদেষ্টা। 4 নম্বরে আমরা, যেহেতু আমরা শাহালি থানার অন্তর্গত, আমাদের শাহালি থানার ওসি সাহেবকে আমরা 4 নম্বর উপদেষ্টা হিসাবে আমরা রাখার প্রস্তাব রাখছি। এরপরে বাকি 6 জন আমাদের সমাজে যারা গুরুত্বপূর্ণ, আমাদের উপদেশ দিবেন, পরামর্শ দিবেন, আমাদের পাশে দাঁড়াবেন, বিপদে আমাদের সহযোগিতা করবেন, এমন ব্যক্তিদের থেকে আমরা বেছে নিব। এর হচ্ছে 10 জনের একটা উপদেষ্টা পরিষদ। আমি কি বুঝতে পারছি আপনাদের? আচ্ছা, না আপনাদের প্রশ্ন করেন। এরপরে আসবে আমাদের মূল কমিটি। মূল কমিটি হতে পারে 30 থেকে 40 জনের মধ্যে, যেহেতু আমাদের 480 জন বাড়িওয়ালা। আমরা টার্গেট করতেছি আগামী 1 মাসের মধ্যে 250 থেকে 300 জন আমাদের ফর্ম সংগ্রহ করে সদস্য হয়ে যাবেন। আমাদের ফর্মের মূল্য ছেলে মূল্য হয়ে আসেন এখানে ভাই, ফর্মের মূল্য কত ধরা হয়েছে? 200 টাকা। 200 টাকা ফর্মের মূল্য। আপাতত কোনো মাসিক চাঁদা আমরা ধার্য করছি না। আপনারা ফর্মের ছবি সহ আপনাদের তথ্য দিয়ে সদস্যপদ গ্রহণ করবেন। আমাদের যারা আজকে কমিটি হবেন, প্রাথমিক কমিটি, ওনারা আগামীকাল থেকে কাজ শুরু করবেন। আপনাদের দ্বারা যারা যাবেন আপনাদের কাছ থেকে ফর্ম দিবেন, 200 টাকার মানি রিসিপ্ট দিবেন, ফর্ম সংগ্রহ করে আপনারা সদস্য হয়ে যাবেন। এটাই হচ্ছে প্রাথমিক সদস্যের ব্যাপার। এরপরে যেহেতু পরিচালনা করতে একটা পরিচালনা পরিষদ দরকার আছে, সেখানে আমাদের প্রস্তাবিত আর কি, আমরা প্রস্তাব করছি যে একজন সভাপতি থাকবেন, 9 জন সহসভাপতি থাকবেন, একজন সেক্রেটারি থাকবেন, 5 জন জয়েন্ট সেক্রেটারি থাকবেন, এবং বিভিন্ন সম্পাদক মন্ডলী, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, পাঠাগার সম্পাদক, দপ্তর সম্পাদক, ক্রীড়া সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক ইত্যাদি ইত্যাদি এই সম্পাদকগুলি পদে থাকবেন। যদি আমরা প্রয়োজনে পরবর্তীতে মনে করি আমাদের সংগঠনের ব্যাপ্তি আরো বৃদ্ধি করা দরকার, তাহলে পরবর্তীতে মিটিংয়ে আমরা এটাকে আরো ডাবল করতে পারবো। অর্থাৎ সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক করতে পারবো, প্রচার সম্পাদক সাথে সহপ্রচার সম্পাদক করতে পারবো। এটা সময়ের প্রয়োজনে আমরা করে নেব। ঠিক আছে? আচ্ছা, এইভাবে আমরা মোটামুটি দাঁড় করাতে চাচ্ছি। আর যেহেতু সদস্যপদ পূরণের একটা শর্ত আছে,
যিনি সদস্যপদ পূরণ করবেন তাদের মধ্যে থেকে আমরা বাকি কমিটির যারা পরবর্তীতে অবশিষ্ট থাকবে তাদের পদগুলো আমরা পূরণ করে নিব। পরবর্তী আমাদের মাসিক মিটিং এ বা 2-4 মাস পরে আবারও আপনাদের সাথে এরকম একদিন মিলিত হয় আলাপ আলোচনা করতে পারে, মিটিং হতে পারে, এরকম একটা সাধারণ সভা হতে পারে। যেহেতু প্রাথমিক পর্যায়ে আমাদের হয়তো একটা সাধারণ সভা করার প্রয়োজন করতে পারে। ধন্যবাদ। কথা মানে আমি একটু বেশি বলে ফেললাম, যদি ভুল থেকে মাফ করে দিবেন। এখন আমরা আপনাদের মতামত চাই। আমরা কি এখন একটা প্রাথমিক কমিটি দাঁড়া করবো? আপনারা একমত? আচ্ছা, আপনারা একমত থাকলে আমরা আসলে প্রথমে এই সংগঠনটা যিনি যারা দাঁড়া করানোর জন্য প্রচেষ্টা করছে, শ্রম দিচ্ছে, সময় দিচ্ছে, আমার প্রস্তাব হচ্ছে তাদের মধ্যে থেকে মোটামুটি নেতৃত্বটা আসুক। কারণ ওনারা বুঝতেছে 2-3 মাস কাজ করতেছে, কি করণীয় উচিত। পরবর্তীতে আমরা যার যার যোগ্যতা নিয়ে পদগুলো নিয়ে নিব। পরবর্তীতে 1 বছর পরে 2 বছর পরে নির্বাচন হবে, আমার যদি পারফরমেন্স ভালো থাকে, আমার যদি যোগ্যতা থাকে, অটোমেটিক্যালি পদে আমাকে সবাই নিয়ে যাবে, এটা অটোমেটিক হয়ে যায়। হ্যাঁ, যেহেতু একটা প্রাথমিক আমরা কমিটিটা দাঁড় করাতে যাচ্ছি, আমার মনে হয় আজকে আমাদের ইমাম সাহেব ঘোষণা কে দিবেন? প্রস্তাবটা আমি দেব? আচ্ছা, আমি প্রস্তাব করতেছি আজকের আমাদের এই সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতি এবং সম্পাদকের নাম প্রস্তাব করবো, আপনারা যদি অনুমতি দেন। আচ্ছা, আমাদের এই সংগঠনের প্রথম সভাপতি হিসাবে আমাদের ওসি সাহেব জনাব ইকবাল হোসেন ওসি সাহেব, ওনার নাম আমরা সভাপতি হিসাবে প্রস্তাব করতেছি। আপনারা যদি সবাই সম্মতি থাকেন তাহলে একটু দয়া করে হাত তুলে ওনার প্রতি সমর্থন দিবেন, ঠিক আছে? আচ্ছা, আর সম্পাদক হিসাবে আমরা প্রস্তাব করতেছি জনাব সেলিম মোল্লা, 15 নম্বর ওয়ার্ডের নিবাসী। উনি মোটামুটি খুব এনার্জেটিক, আপাতত এনার্জেটিক। পরবর্তীতে যদি আপনাদের মনে হয় যে আরো যোগ্যতা আছে, ওনারা আসবে, সমস্যা নেই। সেলিম মোল্লার নাম প্রস্তাব করতেছি সেক্রেটারি হিসাবে। আপনারা কি বলেন? একটু দয়া করে হাত তুলে সমর্থন দেন। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে। সভাপতি সম্পাদক আমরা নির্বাচিত করলাম। এবার আমি অনুরোধ করবো নবনির্বাচিত সভাপতি জনাব ইকবাল হোসেন ওসি সাহেবকে পরবর্তী কি করণীয় এবং উনি ওনার সংগঠন কিভাবে গুছাবেন এ ব্যাপারে ওনার সংক্ষিপ্ত ভাবে ওনার বক্তব্য তো উনি দিয়েছেন। আপনি বলে দেন যে আমরা হ্যাঁ, আচ্ছা, তো আচ্ছা, আমরা আপনি তো এখন নির্বাচিত সকলের সমর্থনে সহসভাপতি পদে আমরা নিব হচ্ছে 9 জন, ঠিক আছে? এর মধ্যে আমরা কয়েকজনের নাম এখানে প্রস্তাব করতেছি, এরপরে বাকি নামগুলো আপনাদের মধ্যে থেকে আপনারা একটু ইমপ্রুভ করে নেবেন, যেটা পরবর্তীতে পাস হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর নামে। আলহামদুলিল্লাহ, আমি ভেরি এক্সাইটেড, আমি ভেরি গ্রেটফুল, আমি ভেরি প্লেজার ফর দ্য সেক্রেটারি, chairman, president of chairman post. It is very difficult, it is very important পদ। আমি আপনাদের সকলের নিকট থেকে প্রার্থনা জানাচ্ছি যে আমি যেন এই অলংকৃত পদটি সুন্দরভাবে, সাবলীলভাবে এবং সকলের মতামত নিয়ে, সকলের মনকে জয় করে ঈমান, আকীদা, তরিকা মোতাবেক পরিচালিত করিতে পারি। নিউ সি ব্লক পশ্চিম বাড়ির মালিক সোসাইটির সাধারণ সভায় আমাকে এই সোসাইটির নব নির্বাচিত নিউ সি ব্লক মিরপুর 1-এর প্রাণপ্রিয় প্লট মালিকদের প্রতি আমার শুভেচ্ছা ও ভালোবাসা নিরন্তর, এবং পরেও এইভাবে ভালোবাসা থাকবে। এখন আমি যে কয়জন সহ সভাপতির নাম প্রস্তাবিত হয়ে আমার সামনে উপবিষ্ট করেছেন তাদের নামগুলি আপনাদের সম্মুখে প্রস্তাব করছি
বা প্রকাশ করছি। 1 নম্বর সোহেল আহমেদ, সোহেল হোসেন আহমেদ আছেন? হোসেন আহমেদ, ওকে আছেন। মোহাম্মদ কামাল, মোহাম্মদ নাসির, আলী নূর, শমশের ভাই, শমশের ভাই কই? কি বিকাশ? বিকাশ, আচ্ছা। মোহাম্মদ পারভেজ, পারভেজ ভাই আছে তো এখানে? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়াকুব নূর, এইগুলি এই কয়েকজন হচ্ছে সহ সভাপতি। আমরা সহ সভাপতিদের একটা করতালি দিয়ে ধন্যবাদ জানাই, কারণ এখানে আমাদের ইমাম সাহেব আছেন, করতালি দেওয়া ঠিক না, দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমাদের একটু কনসিডার চোখে থাকবে এবং আল্লাহ পাকের কাছে দোয়া করবে যাতে আমাদের ছোট গুনাহ, পেটি নেচারের ইয়ার যে গুণাটা, এগুলি মাফ হয়ে যায়। এই এই সংগঠনটি এ পর্যন্ত যারা দাঁড় করিয়েছে তাদের ছোট চোখে দেখার কোনো আবশ্যকতা নাই, ছোট বিধায় আমরা তাদের বীজ মনে করে, ছোট্ট একটা বীজ মনে করে তাকে ট্রিট করেছি, তাদেরকে আমরা টেস্ট করেছি। এই জায়গায় আমাদের ইমাম সাহেব আছেন, হোসেন ভাই আছেন, আমাদের ডাক্তার সাহেব আকাশ ভাই আছেন, সবাই আছেন, এভরিবডি প্রেজেন্ট হিয়ার। তারপরে শাহিন ভাই আছেন, আমাদের মসজিদ কমিটির সভাপতি হিবায়ত ভাই আছেন। আমরা সবাই মিলে এই ওল্ড জেনারেশন সেন্ড করছি একটা বীজ, এই বীজকে আমরা সেন্ড করছি। সে বীজ হচ্ছে কারা? জনাব সেলিমুল্লাহ, জনাব লাবলু, জনাব সোহেল, জনাব হাবিব, জনাব আশিক করিম, কবির, রফিক, আলিনুর, আমাদের সম্মানিত ইমাম সাহেব। এই বীজ অঙ্কুর হয়েছে, এই বীজ অঙ্কুর হয়ে এখন গাছে পরিণত হয়েছে। এখন সব গঠন হয়েছে, সোসাইটি কমিটি গঠন হয়েছে। এখন আমরা সবাই মিলে এই অঙ্কুর থেকে গাছ যখন উদয়মান, তাদের আমরা সবাই পরিচর্যা করবো। রাজি আছি? পরিচর্যা করলে আমাদের গাছ বড় হবে, গাছে ফল আসবে, ফলটা পাকবে, আমরা সবাই ভোগ করবো। তার মানে কি? সব কথা আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি আপনাকে, সব কথা একটা ফলতে বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ এখন থেকে আমাদের স্ট্রিক্ট থাকতে হবে এবং ভালো পথে চলতে হবে, ভালো উপদেশ দিতে হবে, ভালো বিধান দিতে হবে। তাহলে আমাদের সোসাইটির যে কর্ম পদ্ধতি, কর্ম পরিচালনার ক্ষেত্রে যেসব বাধকতা আছে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইউনাইটেড থাকি, তাহলে আমাদের এগুলি ওভারকাম করতে কোনো অসুবিধা হবে না। রাত অনেক হয়ে গেছে, সবাই ক্ষুধা লাগছে আমার মনে হচ্ছে, আই থিঙ্ক সো। আমি আমার সভাপতিত্বের বক্তব্য শেষ করার আগে আরেকটু বলছি যে দিস ইজ দ্য ভেরি ডিফিকাল্ট। আমি সংশয়, তবে মনোবল আছে, আপনারা দোয়া করবেন আমার জন্য। খুদা হাফেজ, সবাইকে শুভেচ্ছা, আমার নিরন্তর ভালোবাসা সবার প্রতি। সংসদীয় হচ্ছে এখানে জনাব জামাল হোসেন হবে আমাদের। ও জনাব জামাল হোসেন, সরি আই এম সেইং সরি, সে সংসদে নেই, যেটা আছে সেটা হচ্ছে জামাল হোসেন। আর 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 একটা হবে সংসদে নেই, আমজাদ হোসেন, উপস্থিত আমজাদ হোসেন। আই নো আমজাদ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শুভেচ্ছা, ভালোবাসা নিরন্তর। খুদা হাফেজ। আমরা সম্মানিত উপস্থিতি,
আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের সদস্য পদের যে ফর্মগুলো আপনাদের কাছে যাবে, আপনারা ফিল আপ করে দেওয়ার পরে বর্তমান কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং সহসভাপতি যারা আছেন, ওনারা বসে আপনাদের মধ্যে থেকে গ্রহণযোগ্য এবং কর্মোদ্যমী, দেখলাম আমি নাম দিয়ে দিলাম আপনি এলাকায় থাকেন না, বা আমি নাম দিলাম আপনি কাজ করতে আগ্রহী না, আপনাদের সাথে কনসার্ন করে আলাপ আলোচনা করে আপনাদের নামগুলো নিয়েই পূর্ণাঙ্গ কমিটিটা সাজাবেন। আর আমরা আপাতত শুধুমাত্র সভাপতি এবং সহসভাপতি পদে আরো 2টা পদ খালি আছে, সেটা আপনাদের মধ্যে থেকেই ইনক্লুড করা হবে। আর আজকে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আয়োজকদের মধ্যে থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আসলে এত গরম হবে আমরা আশা করি নাই। বিগত কয়েকদিন ঠান্ডাই ছিল, এতটা গরম হবে আশা করলে আমরা ফ্যানের ব্যবস্থা করতাম। আসলে আয়োজকরা সবাই তো ইয়াং, ওরাও বুঝতে পারে নাই, তাহলে এটা ব্যবস্থা করতে আপনাকে আমার শুধু দৃষ্টিতে দেখবেন আগামী দিনে আমাদের যাতে এই যত ভুল না হয়। আর যারা আয়োজক আছেন আপনারাও এই ব্যাপারগুলো আগামী দিনে একটু খেয়াল করুন বলে আমার বিশ্বাস। তো এই পর্যায়ে আমরা সেক্রেটারি সাহেব কই আপনি আপনার কবে কবে ফর্ম দিবেন, কি করবেন, এটা আপনার বক্তব্য বলেন। ওগুলো পরে ওনারা করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদের সমস্ত ফ্লোট মালিকদেরকে একসাথে হাজির হওয়ার, বসার, কথা শোনা এবং কথা বলার এবং অধিকার আদায়ের জন্য চিন্তা ভাবনা করার তৌফিক দান করছেন। শুকরিয়া দেব, আলহামদুলিল্লাহ। আমাদের কমিটির যাদের নাম বলা হয়েছে এবং যাদের নাম বলা হয় নাই এবং পরবর্তী যাদের সদস্য পদ গ্রহণ করার ব্যাপারে আমরা যে উদ্যোগ নিছি এবং আমাদের ফর্মগুলো হয়ে গেছে, ফর্ম আজকে আমরা এখানে আনি নাই কারণ এখানকার সিদ্ধান্তের উপর ফর্ম দেওয়া লাগবে। ফর্ম হয়ে গেছে ইনশাল্লাহ কোরবানি ঈদের আগেই, অর্থাৎ কোরবানি খুব বেশি দিন নাই, সম্ভবত 14-15 দিন আছে। 28 তারিখে কোরবানি ঈদ, যেহেতু অনেকের ছুটি ছাড়া থাকবে, কোরবানি ঈদের আগে ইনশাল্লাহ প্রত্যেক ঘরে আমরা আমাদের ফর্ম নিয়ে পৌঁছাবো ইনশাল্লাহ। যেহেতু আমরা ডোর টু ডোর মেহনত করি, এই পর্যন্ত আমরা সবাই একত্রিত হয়েছি, এটা একজনের উদ্যোগে এটা না, সবার উদ্যোগে এটাই। হ্যাঁ, ওই জন্য আমাদের অতিথি নাই, অতিথি সমস্ত প্লেট মালিকই অতিথি, এখানে যারা আসছে সবাই অতিথি, বিশেষ করে অতিথি আমাদের ওইভাবে রাখা হয় না। তো ইনশাল্লাহ কোরবানি ঈদের আগে ফর্মগুলি প্রত্যেকের ঘরে পৌঁছানো হবে ইনশাল্লাহ। আপনারা মেহরবানি করে ফর্মের মধ্যে একটা কমন ব্যাপার, আইডি কার্ডের এনআইডি কার্ডের একটা ফটোকপি লাগবে, 1 কপি ছবি লাগবে, এই দুটোই আপনি ম্যানেজ করে রাখেন। আর ফর্মের একটা মূল্য নির্ধারণ করা হয়েছে, এটা ইনশাল্লাহ 200 টাকা নির্ধারণ করা হয়েছে ইনশাল্লাহ। আর আমি আমাদের এই মহল্লায় আমি 96 সাল থেকে থাকি। আমাদের যারা ছোট ভাইরা আছে এবং আমাদের যারা বন্ধুরা আছে এবং আমার বড় মুরব্বী যারা আছেন সহকারে সবার কাছে দোয়া চাই। আর আলহামদুলিল্লাহ আমাদের এই ক্যাম্পের মুখ্য ভূমিকা যারা রাখছেন, এদের মধ্যে এই শেষ সময় পুরো প্রোগ্রামটা সেট আপ করার জন্য অনেকের অবদান আছে। বিশেষ করে আমাদের এই নাবুল ভাই আছেন, মানে ইয়ং জেনারেশন নাম আপনারা অনেকে জানেন না, এই জন্য বলতেছি আর কি। আমাদের 9 নম্বরের নাবুল ভাই আছেন, 9 নম্বরের সোহেল ভাই আছেন, আমাদের দুল ইসলাম ভাই আছেন, আমাদের 14 নম্বরের রাকিব আছেন, 6 নম্বরে জাহিদুল জিম আছেন। এটা ছাড়াও এই মাঠে যারা বসে আমাদের এই যে ওয়ানটন আলী টলি যারা আছে, এরাও কম বেশি সময় দিছে আমাদেরকে, সময় দেয় না তা না, দিছে আমাদেরকে সময় দিছে, পাশে থাকে সময় দাও। কি বলেন? ইয়ং জেনারেশন যারা আছে আমাদের এখানে প্রায় 40 জনের মতন ইয়ং জেনারেশন ছেলেমেয়ে আছে যারা প্রায় গ্রাজুয়েশন করছে অথবা গ্রাজুয়েশনের কাছাকাছি। এদেরকে নিয়েই আমরা ইনশাল্লাহ কাজটা করবো। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আরেকটা ব্যাপার আপনাদের কিছু অ্যাটেনশন করি, একজন বক্তা হয়তো বলে গেছে, সেটা হচ্ছে দেখা গেছে অনেকে আমাদের বয়স হয়ে গেছে, আমাদের ওয়ারিশরা অর্থাৎ ছেলে বা মেয়ে বা মেয়ের জামাই এখানে প্রতিনিধিত্ব করতে চায়, অর্থাৎ এই সোসাইটিতে সে থাকতে চায়, এমনটা দেখা দিতে পারে। অনেকের বাবার বাড়ি ছিল, সে এখন মারা গেছে, ছেলেরা আছে, তাহলে ব্যাপারটা কি হবে? সেটা হচ্ছে যে যারা অটোমেটিক মালিক হয়ে গেছে তাদের মধ্যে থেকে একজন আমাদের এই প্রতিষ্ঠানের সদস্য হবে। আর যদি কেউ জীবিত থাকে যেটা আমি করবো না, আমার ছেলে আপনাদের সাথে থাকবে, তাহলে আমাদের এই সংগঠনটা প্রত্যান করতে করবে। প্রত্যান করতে আপনারা একটা স্বাক্ষর করে দিবেন যে আমি অমুক অমুক বাড়ির মালিক, কোচিং সোসাইটিতে আমার পরিবর্তে আমার ছেলে জনাব অমুক পিতা অমুক
এনআইডি কার্ড নাম্বার এত, উনি প্রতিনিধিত্ব করবেন, এ ব্যাপারে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো। উনি একটা প্রত্যয়নপত্র দিয়ে দিবেন, প্রত্যয়নপত্রটা করে দিবেন, সংগঠন করে দিবেন, ওনাদের কাছে করা থাকবে, ওইটা করে দিলে আপনাদের যারা নিজেরা থাকতে পারেন, অনেকে বয়স হয়েছে, বা ওই যে একটু আগে বললো যে ইয়াংদের আমাদের শ্রম দরকার, কাজ দরকার, তাদের সহযোগিতা দরকার, এইভাবে তারা সদস্য হয়ে যাবে। অর্থাৎ কেউ এই ব্যাপারে ভাবার কোনো কারণ নাই যে আমি থাকবো না আমার ছেলে থাকবে, বা ছেলে চিন্তা করতে পারে আমি কিভাবে থাকবো, এটা নিয়ে টেনশনের কিছু নেই। এই ব্যাপারটাও আমাদের সংগঠন মাথায় রাখছে। তো যাই হোক, অনেক আসতো, আপনাদের ধৈর্য বিঘ্ন ঘটাবো না। তো আজকে আমাদের রহমানিয়া জামে মসজিদের সহসভাপতি হিসাবে আমাদের বীর মুক্তিযোদ্ধা আক্তার আলী সরকারের নাম আমাদের সভাপতি সব প্রস্তাব করছেন। আপনারা এই নাম তো আমাদের এখানে অ্যাড হবে সহসভাপতি হিসাবে। ধন্যবাদ। আচ্ছা, এখন আমাদের অনুষ্ঠানের শেষে আমাদের রহমানিয়া জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব জনাব সাইফুল ইসলাম সাহেবকে সমাপনী দোয়া এবং তার মূল্যবান নসিহত রাখার জন্য অনুরোধ করতেছি। এর মধ্যে দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ হবে। সভাপতি সাহেব কি বলেন? আর কোনো আছে? আচ্ছা, এর মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে। আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভুল ত্রুটি হলে মাফ করেন, আর আপনারা সবাই সহযোগিতা করেন। আর কেউ ফিরাই নিয়ে না, ফর্ম নিয়ে গেলে এনআইডি কার্ডের ফটোকপি ছবি সহ আপনারা সদস্য হয়ে যান। যত দ্রুত আমরা আমাদের সদস্য সংখ্যা বাড়াইতে পারবো, আমাদের কার্যের পরিধি তত বাড়াইতে পারবো। ঠিক আছে? ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমার দুটি পরিচয় আছে। একটি হচ্ছে আপনাদের নিউসি ব্লক রহমানিয়া জামে মসজিদের ইমাম এবং খতিব হিসাবে নিয়োজিত আছি। দ্বিতীয়ত 15 নম্বর রোড 23 নম্বর বাসা, প্লট মালিকের সন্তান আমি। কয়েকটি বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে দোয়ার দিকে চলে যাচ্ছি। প্রথমত, আমরা সকলেই জানি একটি ইতিহাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী, 20 বছর বয়সে একটি সাংগঠনিক কাজে যুক্ত হয়েছিলেন, যে সংগঠনটির নাম ছিল হিলফুল ফুজুল। আমরা যদি এর পটভূমি চিন্তা করি, ইয়ামান থেকে আগত একজন মজলুম, নিপীড়িত, যিনি কুরাইশ এর মধ্য থেকে যারা নিপীড়ন করেছে, জুলুম করেছে, এই কুরাইশ গোত্রের কাছে আবার উনি ওনার নালিশ বিচার উপস্থাপন করলেন, সহযোগিতা চাইলেন। যেহেতু নিপীড়ন অত্যাচারী কুরাইশের মধ্য থেকে কুরাইশের নেতৃত্ব এই বিচারকে তারা করতে চাইলেন, সবশেষে কুরাইশের মধ্য থেকে আব্দুল মুত্তালিব, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ছিলেন, ওনার পরিবার থেকে একজন প্রতিবাদ করেছেন কিছু যুবকদেরকে নিয়ে। ওই যুবকদের মধ্যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সুতরাং এই প্রতিবাদটা নিজ গোত্রের বিরুদ্ধে ছিল। এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের যুগে অনেক পরে যদি ঘটনা ইসলাম, আমাকে যদি ইসলামের যুগে ডাকা হতো লাআজাবতু, আমি এখনো সাড়া দিতাম। আমাদের এটার যে যারা উদ্যোগ নিয়েছেন, আমি দেখেছি তাদের বয়স 18 থেকে 25, 26, 27, 28, বেশিরভাগ, এর বেশিও আছে। সুতরাং আমাদের ব্যক্তি স্বার্থের উপরে উঠে প্রয়োজনে স্বজাতির বিরুদ্ধে কথা বলতে হবে, এই ভূমিকাটা আমাদের রাখতে হবে। অনেক সময় এমন হয়
তো কথা বলতে গেলে আমার লোকটা ফেসে যাচ্ছে, এক্ষেত্রে যদি আপোষ করি ইনসাফ হবে না। আরেকটি বিষয়, আমরা অনেকগুলো সমস্যার কথা বলেছি, নাগরিক সমস্যার কথা, এর মধ্যে মাদক আছে, কিশোর গ্যাং আছে, এবং আরেকটি বিষয় যেটা অনেকেই হয়তো বা আপনারা খেয়াল করেননি, এটা হচ্ছে ভয়াবহ অশ্লীলতা। আমাদের এখানে আমরা অনেক সময় খেয়াল করি, বিভিন্ন মহল্লা থেকে আসে অথবা আমাদের মহল্লার হতে পারে, চলাফেরাটা এত অশ্লীল হয় যেটা আমাদের সমাজের অনেক মুরব্বীদের জন্য, আমাদের সমাজের অনেক শ্রেণীর সম্ভ্রান্ত মানুষের জন্য অত্যন্ত লজ্জাজনক হয়। এবং আরেকটি বিষয় যেটা আমরা বলেছি, অপরিচ্ছন্নতা, ময়লা। এই বিষয়গুলো শুধু নাগরিক সমস্যা নয়, পারিবারিক সমস্যা। মাদক যখন ছড়িয়ে পড়ে, যে মাদক বিক্রেতা তার সন্তান যখন আক্রান্ত হয়, সেই সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে গিয়ে নিজের কষ্টের কথা বলে, যেহেতু আমার ছেলেটা মাদকে আসক্ত হয়ে গেছে, কথা শুনে না, বিপদে আছে, অথচ সে একজন মাদক বিক্রেতা। কিশোর গ্যাংয়ে যখন নিজের সন্তানটা জড়িয়ে পড়ে, তখন সে এসে বলে, হুজুর আমার ছেলেটা কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ছে। আমরা এমন অনেক ঘটনা জানি, এসব লোকের সন্তান বাবা মার গায়ে হাত দিয়েছে, এমন অনেক ঘটনা জানি। মাদকাসক্ত সন্তান তার পিতা মাতার উপরে এই পরিমাণ অত্যাচার করেছে, তারা নিরুপায়, অসহায়। একটা চোর যে চুরি করে, সেও তার সন্তানকে ভালো একটা স্কুলে দেয় মানুষ হওয়ার জন্য। সুতরাং যারা এই সমস্ত অপকর্মের সাথে যুক্ত থাকেন, আমার প্রশ্ন, তারা তাদের সন্তানের নিরাপত্তা নিয়ে ভাবেন না? অবশ্যই ভাবেন, কিন্তু তারা অনেকটা নিজেদেরকে নিরাপদ মনে করেন যে আমি যা করতেছি আমার সন্তান পর্যন্ত প্রভাব যাবে না। এটা একটা অসার চিন্তা। আমি যদি অপরাধের সাথে যুক্ত হই, আমার এই অপরাধের প্রভাব আমার সন্তানকে ভোগ করতে হবে, তারাও জড়িয়ে পড়বে। সুতরাং এটা শুধু সামাজিক সমস্যা নয়, এটা পারিবারিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, ব্যক্তিগত সমস্যা। সবার জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, আমার পরিবার আছে, সন্তান আছে, আমি আমার ভবিষ্যৎ ভালো প্রজন্ম চাই, আমার ভবিষ্যৎ ভালো সন্তান চাই, আমাদেরকে এসব কাজ থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমি অনেক সময় প্রস্তাব রেখেছিলাম, এই জাতীয় ব্যক্তিদের সাথে আমরা মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে কাউন্সিল করতে পারি। ইসলাম কি বলে, মাদক সম্পর্কে ইসলাম কি বলেছে, আমাদের সন্তানদের সম্পর্কে ইসলাম কি বলেছে, এই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের কাছে সহযোগিতা চাইবো। যে কমিটি আজকে নতুন নির্বাচিত হয়েছে, ওনাদের অভিনন্দন জানাচ্ছি, ওনাদের কাছে সহযোগিতা চাইবো। আমরা যদি মসজিদ ভিত্তিক এই সকল বিষয়গুলোকে কাউন্সিলিং করবার জন্য, প্রচার করবার জন্য, প্রচারণা চালাবার জন্য সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা আশা করি একটা সুন্দর সমাজ তৈরি হবে, নিরাপদ সমাজ তৈরি হবে। এবং আমরা যদি কোরআন এবং সুন্নাহকে ধারণ করি, তোমরা সবাই এক হও, আল্লাহর রজ্জুকে ধরো, কোরআন এবং সুন্নাহর সমাজকে বাস্তবায়ন করো। আমরা যদি এই ভিত্তিক আমাদের সমাজকে গড়তে পারি, ইসলামের চাইতে শান্তিপূর্ণ সমাজ, নিদর্শন, নির্দেশনা, এর চাইতে ভালো কোনো কিছু নেই। আপনাদের সহযোগিতা চাচ্ছি, আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবো। এইগুলো আমার বক্তব্য শেষ করছি। এখন আমরা দুরূদ শরীফ পাঠ করে ইনশাআল্লাহ দোয়া থেকে চলে যাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما.
رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন অতিক্রম করে আল্লাহ জুমার দিন দিবাগত রাত্রিতে আজকে 27শে জিলকদ একেবারে হজের মৌসুমে এবং হজের কার্যক্রম একদম খুব নিকটে এমন এক মুহূর্তে আমাদের একটি নিঃসুলভ মহল্লা নিম্নবিত্তের মহল্লা আল্লাহ যেখানে সকল শ্রেণীর মানুষ আমরা বসবাস করি আমরা একত্রিত হয়ে নতুন একটি আল্লাহ লগ্নের সূচনা আজকে এখানে রয়েছে। মেহেরবানি করে আমাদের আজকের আগমনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, আমাদের এই মজলিসকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন মেহেরবানি করে এখানে আমরা যে সমস্ত সমস্যা নিয়ে আলোচনা করেছি এই সমস্ত সমস্যাগুলো নিরসনের জন্য আপনি আমাদের যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আপনি সাহায্য করেন। রব্বুল আলামিন নির্বাচিত প্রতিনিধিদেরকে ঈমানের সাথে, আমানতদারির সাথে, সততার সাথে, সৎ চরিত্রের সাথে আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ দায়িত্ব পালন করবার তৌফিক নসিব করে দেন। আয় আল্লাহ গোটা মহল্লার মধ্যে শৃঙ্খলা দিয়ে দেন, গোটা মহল্লার শান্তি নিরাপত্তার চাদরে আপনি আবৃত করে দেন। আয় আল্লাহ সমস্ত ফিতনা ফাসাদ, যাবতীয় অপরাধ, রব্বুল আলামিন অসামাজিক সমস্ত কার্যক্রম থেকে আমাদের এই মহল্লাটাকে আপনি নিরাপদ করে দেন। রব্বুল আলামিন সমস্ত বদ্দিন থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ আমাদেরকে ইসলামের ছায়াতলে সকলকে একত্রিত হবার তৌফিক দান করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ মুসলমানদের জন্য রেখে গিয়েছেন, শান্তির যে আদর্শ উপস্থাপন করেছেন, যে নমুনা আমাদের সামনে উপস্থাপন করেছেন, এই আদর্শকে বাস্তবায়ন করে আমাদের গোটা মহল্লাকে মদিনার মতন বানিয়ে দেন, মদিনার মতন নিরাপদ বানিয়ে দেন। আয় আল্লাহ আমাদের সকলকে মদিনার মানুষদের মতন সচ্চরিত্রবান এবং ন্যায়নীতিবান হবার তৌফিক দান করে দেন, খাঁটি মুসলিম হবার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আমাদের এই গোটা মহল্লার মধ্যে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নসিব করে দেন। আমাদের পরবর্তী প্রজন্মকে নেক প্রজন্ম হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ মাদক থেকে, আয় আল্লাহ সমস্ত অনাচার থেকে, আয় আল্লাহ সমস্ত আয় আল্লাহ পশ্চিমা সমস্ত বিভৎস কালচার থেকে আমাদের যুবকদেরকে আপনি হেফাজত ফরমান, আমাদের যুবতীদেরকে হেফাজত ফরমান। আয় আল্লাহ সকলকে আপনার দিনের খাঁটি খাদেম হবার তৌফিক নসিব করে দেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনার খাস রহমত এই মহল্লার উপরে নাজিল করেন। আয় আল্লাহ জমিন থেকে আপনি আমাদেরকে বরকত নসিব করে দেন। রব্বুল আলামিন আয় আল্লাহ আপনার খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছেন শিক্ষা এবং নিরাপদ খাদ্য এবং নিরাপত্তা, এই তিন জিনিস আপনি আমাদের সকলকে নসিব করে দেন। আমাদের ঘরগুলোর মধ্যে রব্বুল আলামিন দিনের এক পরিবেশ কায়েম করে দেন। রব্বুল আলামিন শান্তি শৃঙ্খলার পরিবেশ কায়েম করে দেন। পারিবারিক সমস্যাগুলোকে সমাধান করে দেন, সামাজিক সমস্যাগুলোকে সমাধান করে দেন। আমাদের যুবকদেরকে, তরুণদেরকে আয় আল্লাহ সমস্ত ভয়াবহ ছবল থেকে উদ্ধার করে আমাদের মসজিদ ভিত্তিক সমাজের সাথে যুক্ত করে দেন। রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুফাইলে আমাদের নেক দোয়াগুলো কবুল আর মঞ্জুর ফরমান। সকলকে এক ও নেক হয়ে চলবার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আমাদের অপরাধগুলোকে বুঝে খাঁটি তওবা করে আয় আল্লাহ আপনার পথে ফিরে আসবার তৌফিক দান করে দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.